ওকে, সো হ্যালো সবাইকে। আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা যারা এই বছর ক্লাস 10 দিয়ে ক্লাস 11-এ উঠলে এবং তোমরা ক্লাস 11-এ সায়েন্স নেবে ডিসাইড করেছো, যারা যারা আমাদের ইগনাইট ব্যাচে ভর্তি হয়েছো লেটস ইমপ্রুভের, তাদের যে আজকের এই ফার্স্ট ক্লাস, সেই ফার্স্ট ক্লাসে ওয়েলকাম। তোমরা অনেকে হয়তো ফুল ব্যাচে ভর্তি হয়েছো, বা অনেকে যারা যারা আজকে এখন ক্লাস করছো তারা হয়তো শুধু ফিজিক্স ব্যাচেও অনেকে ভর্তি হয়েছো। তো তুমি যেই ব্যাচেই থাকো, তোমাদের প্রত্যেককে আজকে ইগনাইট ব্যাচের ফার্স্ট ফিজিক্স ক্লাসে ওয়েলকাম। আশা করবো যে তোমরা এই যে সায়েন্সটা নিয়েছো, সেই সায়েন্স নেওয়ার পিছনে তোমাদের একটাই মেইন রিজন, সেটা হচ্ছে সায়েন্সটাকে ভালো করে শেখা। তোমরা বিভিন্ন জন হয়তো বিভিন্ন দিকে যাবে, তোমাদের বিভিন্ন জন হয়তো বিভিন্ন রকম গোলস রয়েছে, কিন্তু তার সত্ত্বে আমাদের এই যে সায়েন্স তোমরা নিয়েছো, সেই সায়েন্সটা তোমাদের যদি ভালো করে শেখার ইচ্ছা থাকে, তাহলে তোমাদের সবাইকে কংগ্রাচুলেশন যে তোমরা আমাদের এখানে চলে এসছো। অ্যান্ড আজকে আমি যে এই ফিজিক্স ক্লাস স্টার্ট করতে যাচ্ছি, আমি তোমাদেরকে একটা অ্যাসিওরেন্স আজকে প্রথম দিন থেকেই দিচ্ছি যে তোমরা আমি যেইভাবে যা পড়াবো, তোমরা ক্লাসগুলোকে একদম ব্লাইন্ডলি ফলো করবে। তোমরা ফিজিক্সের ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট একদম খুব ক্লিয়ারলি বুঝতে পারবে, সেটা আমার গ্যারান্টি। আমি তোমাদেরকে একদম ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু ভালো করে বোঝাতে চলেছি। তাহলে চলো, আজকে আমাদের ইগনাইট ব্যাচের ফার্স্ট ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা যারা লাইভ সেশনে চলে এসছো, একবার তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কারা কারা ক্লাসে আছো। অ্যান্ড তাহলে চলো, আজকে যে আমাদের প্রথম ক্লাস, সেটা আমরা স্টার্ট করেছি। আজকে প্রথম ক্লাসে আমরা কি পড়বো? আজকে প্রথম ক্লাসে আমরা পড়তে চলেছি আমাদের একদম প্রথম চ্যাপ্টার। সেটা হচ্ছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। এবার এই যে ভৌত রাশি, পরিমাপ ও মাত্রা, এই চ্যাপ্টারটার সম্পর্কে কিছু কিছু বিষয় তোমরা আগেও পড়েছো, ঠিক আছে? যে তোমরা যখন 9-10-এ বিভিন্ন ফিজিক্যাল সায়েন্সের জিনিসগুলো পড়েছো, তো এখানে তোমরা বিভিন্ন রাশির মাত্রা, একক, এগুলো বিভিন্ন কিছু শিখেছো অল্প অল্প। কিন্তু এখানে আমরা এই যে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, এই চ্যাপ্টারটাকে খুব সুন্দর করে একদম বুঝতে চলেছি, খুব দারুণ করে এর প্রত্যেকটা কনসেপ্ট আমরা বুঝবো। এন্ড দেখো, তোমরা যেহেতু সায়েন্স নিয়েছো, তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টই ক্লাস 11-12 কমপ্লিট করার পর বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দেবে। তো সেখানে কিন্তু এই চ্যাপ্টারটার গুরুত্ব অনেক বেশি, এবং আমি তোমাদেরকে প্রমিস করছি, আমি তোমাদেরকে ক্লাসে যা পড়াবো, তোমার ক্লাস 11-এর পড়া তো হয়েই যাবে, তার সাথে সাথে তুমি কম্পিটিটিভের যে কনসেপ্টগুলো, সেগুলো কিন্তু তোমার ক্লিয়ার হতে থাকবে। তাহলে চলো, আমাদের যে প্রথম চ্যাপ্টার, সেই প্রথম চ্যাপ্টারের কি কি পড়া রয়েছে সেগুলো আমরা এক এক করে দেখে নিই। আচ্ছা, হ্যালো সায়নিকা, হ্যালো দীপান্বিতা, বাকি আরো কারা কারা আছো চলো জলদি সে বলে ফেলো। ওকে, তাহলে আমরা এক্ষেত্রে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা এই জিনিসটা দিয়ে পড়া স্টার্ট করব। এবার এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের চ্যাপ্টারটার নামের মধ্যে কি বলেছে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। তাহলে সবার প্রথমেই আমাদের কোয়েশ্চেন আসবে যে স্যার, ভৌত রাশি জিনিসটা কি হয়? ভৌত রাশির পরিমাপ মানে তো আমরা বুঝলাম, পরিমাপ করা মানে কি, যে কোনো কিছু মাপা, তাই না? আর মাত্রা জিনিসটা কি সেটা আমরা বুঝবো। তোমরা অনেকে হয়তো মাত্রা জিনিসটা জানো, কিন্তু প্রথম কথা হচ্ছে যে ভৌত রাশি এই জিনিসটা কি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা এখন ক্লাস 11-এ উঠে গেছো, ক্লাস 10-এ তোমরা সমস্ত কিছু বাংলায় পড়েছো, কিন্তু এখন 11 থেকে আমরা চেষ্টা করব, আমরা বাংলায় তো জিনিসগুলো শিখবই, কিন্তু তার সাথে যাতে আমরা জিনিসগুলো ইংলিশেও অল্প অল্প করে শিখতে থাকি, তাহলে সেটা কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে, তুমি নিট দাও, জেইই দাও, যে কোনো পরীক্ষা দাও, সেখানে কিন্তু তোমার অনেক বেশি হেল্প করবে যদি তুমি ইংলিশ টার্মগুলো শিখছো। তাহলে আজকে সবার প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভৌত রাশি। ওকে, আমরা কি নিয়ে কথা বলছি? আমরা সবার প্রথমে যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আমাদের ভৌত রাশি। এই ভৌত রাশিকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি? দেখো, মাথায় রাখবে, এমন যে কোনো কিছু যেটাকে আমরা পরিমাপ করতে পারি, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ভৌত রাশি। এবার তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1 এক্সাম, সেটা আমরা কি জানি? সেটা এমসিকিউ টাইপের এক্সাম। তাহলে এখানে কিন্তু তোমাদেরকে বড় বড় সংজ্ঞা মনে রাখার ব্যাপার, এরকম কোনো ব্যাপার নেই। তোমাদেরকে কনসেপ্টগুলো ভালো করে বুঝতে হবে, এবং সেই কনসেপ্টের ওপর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের যে কোয়েশ্চেনগুলো, সেগুলো কিভাবে সলভ করতে হয়, আমি কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারি, এই জিনিসগুলো আমি তোমাদেরকে শেখাবো। তাহলে তোমাদের কিন্তু খুব বড় বড় যে ডেফিনেশন, সংজ্ঞা, এগুলো মনে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু জিনিস ভালো করে বুঝবে। তাহলে ভৌত রাশি জিনিসটা কি? ভৌত রাশি হচ্ছে এমন যে কোনো কিছু যেটাকে আমি পরিমাপ করতে পারি, যেটাকে আমি মাপতে পারি, যেটাকে আমি মেজারমেন্ট করতে পারি, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। স্যার, একটা এক্সাম্পল দিন। ধরে নাও আমি এই পেনটা দিয়ে লিখছি, আমি যদি বলি এই পেনটার দৈর্ঘ্য কতটুকু, সেটা কি আমি মাপতে পারবো? স্যার, কি দিয়ে মাপবো? যে কোনো কিছু দিয়ে মাপবো। সাধারণত আমরা দৈর্ঘ্য কি দিয়ে মাপবো? আমরা নর্মাল একটা আমাদের স্কেল রয়েছে, সেই স্কেল দিয়ে মাপবো। তাহলে এই ক্ষেত্রে এটার যে দৈর্ঘ্য, সেটা আমি চাইলে
মাপতে পারবো? হ্যাঁ স্যার মাপতে পারবো। আমি যদি বলি আমার কাছে এই জলের বোতলটা রয়েছে এবং এই জলের বোতলটার ভর কতখানি, সেটা কি আমি মাপতে পারবো? হ্যাঁ স্যার মাপতে পারবো। এই জলের বোতলটার ওজন কতখানি, সেটা কি আমি মাপতে পারবো? ইয়েস পারবো। তারপরে এই জলের বোতলটা এখানে কতখানি জায়গা নিয়ে আছে, মানে এর আয়তন কতখানি, সেটাকে আমি মাপতে পারবো? হ্যাঁ পারবো। তাহলে এরকম যে কোনো কিছু যেটাকে আমি পরিমাপ করতে পারি সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি জিনিসটা কি? যে এমন যে কোনো কিছু যেটাকে আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। হ্যালো শুভজিৎ, গুড ইভিনিং। তাহলে বলো সবাইকে ভৌত রাশি জিনিসটা বুঝতে পারলে? তাহলে ভৌত রাশি কি? ভৌত রাশি হচ্ছে এমন যে কোনো কিছু, তোমরা খাতায় এইভাবেই লিখবে, ঠিক আছে? আর আমি যখন পড়াচ্ছি তখন কিন্তু নোট করতে করতে চলবে। তাহলে এমন যে কোনো কিছু যেটাকে আমরা পরিমাপ করতে পারি, যেটাকে আমরা মাপতে পারি, সেটাই কি? সেটাই হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। সবার কাছে ক্লিয়ার? তাহলে আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না শুভজিৎ, এখন থেকে কন্টিনিউ করো। তাহলে আমাদের ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি কি? এমন যে কোনো কিছু যেটাকে আমি পরিমাপ করতে পারি তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে ভৌত রাশি। তাহলে এই ভৌত রাশি জিনিসটা কি সেটা তো আমরা বুঝলাম। এবার স্যার ভৌত রাশির তাহলে কতগুলো এক্সাম্পল? ভৌত রাশির এক্সাম্পল আমরা অলরেডি বুঝে গেছি। দৈর্ঘ্য, সেটা চাইলে আমরা মাপতে পারি, তাহলে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে একটা ভৌত রাশি। বেগ, কোনো একটা বস্তুর ধরো কত বেগ রয়েছে সেটা চাইলে আমরা মাপতে পারবো, তাহলে বেগ কি? একটা ভৌত রাশি। কোনো একটা বস্তুর ওজন কত, ভর কত, ইত্যাদি সব কি? ইত্যাদি সব হচ্ছে ভৌত রাশি। এবার এই যে এই ভৌত রাশিগুলো নিয়ে কথা বলছি, তাহলে আমি যদি এখানে একটু ভৌত রাশিটা শর্টে লিখে রাখি, ভৌত রাশি জিনিসটা তাহলে কি? ভৌত রাশি হচ্ছে এনিথিং, এমন যে কোনো কিছু যেটাকে আমরা কি করতে পারি? যেটাকে আমরা মাপতে পারি। এনিথিং হুইচ ক্যান বি মেজার্ড, এমন যে কোনো কিছু যেটাকে আমি পরিমাপ করতে পারি তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ভৌত রাশি। বলো বুঝেছো? এবার এই ক্ষেত্রে এই যে ভৌত রাশি সম্পর্কে আমরা বুঝলাম, তার মানে ভৌত রাশি জিনিসটা কি? যেটাকে আমি মাপতে পারছি। এবার মাপতে তো অনেক কিছুকেই পারবো, কিন্তু এখানে আমাদের যে ভৌত রাশিগুলো আছে তাদেরকে না আমরা দুই ভাগে ভাগ করে দিয়েছি, ঠিক আছে? ভৌত রাশিগুলোকে আমরা কি করেছি? ভৌত রাশিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছি। কি কি দুই ভাগে ভাগ করলাম? তাহলে আমাদের কি আছে? আমাদের আছে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি মানে কি? ফিজিক্যাল কোয়ান্টিটি, তাই তো? আমি তোমাদের কি বললাম যে বাংলা এবং ইংরাজি দুটোই কিন্তু আমরা শিখতে শিখতে চলবো, ঠিক আছে? তাহলে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি, তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কি কি ভাগ? আমাদের ভৌত রাশিগুলোকে আমরা দুটো যে ভাগে ভাগ করেছি তার মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের প্রাথমিক রাশি, ঠিক আছে? প্রাথমিক রাশিকে আমরা ইংরেজিতে কি বলি? প্রাথমিক রাশিকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর এর সাথে সাথে আরেকটা যে ভাগ সেটা কি? সেটা হচ্ছে আমাদের লব্ধ রাশি, ঠিক আছে? তাহলে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে আমাদের প্রাথমিক রাশি, এন্ড দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আমাদের লব্ধ রাশি। স্যার এবার এই জিনিসগুলো কি হয়? আমাদের যে প্রাথমিক রাশি বলছেন, লব্ধ রাশি বলছেন, এই জিনিসগুলো কি হয়? দেখো, প্রাথমিক রাশি, লব্ধ রাশি, এদের মধ্যে আমাদের যে প্রাথমিক রাশিগুলো সেগুলো সম্পর্কে সবার প্রথমে বলি। এমন কিছু ভৌত রাশি রয়েছে যেগুলো কি? যেগুলো শুধুমাত্র নিজের উপরেই নির্ভরশীল, তাদেরকে প্রকাশ করার জন্য আমাকে অন্য কোনো ভৌত রাশির সাহায্য নিতে হয় না। কি বলছি? এমন কিছু ভৌত রাশি রয়েছে যারা নিজে একা একাই একদম সক্ষম, বুঝতে পারলে? ওদেরকে বহিঃপ্রকাশ করার জন্য বা ওদের সম্পর্কে কিছু বলার জন্য আমাকে অন্য কোনো ভৌত রাশির সাহায্য নিতে হয় না, ও একা একাই সাফিসিয়েন্ট, ঠিক আছে? ও ওয়ান ম্যান আর্মি। তাহলে এই যে ওয়ান ম্যান আর্মি আমাদের যে ভৌত রাশিগুলো রয়েছে তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি প্রাথমিক রাশি বা আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। তাহলে প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি? প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে এমন ভৌত রাশি যাদের কি? যাদের শুধুমাত্র, মানে যারা শুধুমাত্র নিজের উপরই নির্ভরশীল, অন্য কারোর উপর কোনো কিছু নির্ভর করছে না, তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি প্রাথমিক রাশি। স্যার তাহলে প্রাথমিক রাশি কোনগুলো হবে? প্রাথমিক রাশির যে উদাহরণ যদি আমরা নিতে চাই, প্রাথমিক রাশির উদাহরণ হয়ে যাবে আমাদের যে দৈর্ঘ্য, মানে কি? মানে হচ্ছে লেন্থ। দৈর্ঘ্য হচ্ছে একটা প্রাথমিক রাশি। দেখো, এই বস্তুটার দৈর্ঘ্য কতখানি, সেই দৈর্ঘ্যটা যখন আমি মাপছি, দৈর্ঘ্য কিন্তু অন্য কারোর উপর নির্ভর করছে না। তাহলে দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে একটা প্রাথমিক রাশি। স্যার আর কি কোনো প্রাথমিক রাশি আছে? হ্যাঁ, আরো প্রাথমিক রাশি আছে। দেখি তো তোমরা বলতে পারো নাকি? দেখি তো কমেন্ট সেকশনে যে তোমরা বলতে পারো নাকি আর কিছু প্রাথমিক রাশি আছে নাকি। তাহলে আমরা যদি আরো কিছু প্রাথমিক রাশির কথা বলি, সেই ক্ষেত্রে আমাদের প্রাথমিক রাশি কি হয়ে যাবে? প্রাথমিক রাশি হয়ে যাবে ভর। ভর বা মাস, সেটা কি? সেটা হচ্ছে একটা প্রাথমিক রাশি বা আমাদের একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। ওকে,
আমাদের যে দৈর্ঘ্য, ভর, এরা কি হয়ে যাচ্ছে? এরা হয়ে যাচ্ছে প্রাথমিক রাশি। স্যার আর কি কোনো প্রাথমিক রাশি আছে? ইয়েস, আরো আছে। আরেকটা কি? আমাদের কাছে আরেকটা প্রাথমিক রাশি আছে, সেটা হচ্ছে আমাদের সময় বা টাইম। তাহলে আমাদের কাছে কটা প্রাথমিক রাশি আছে? আমাদের কাছে তিনটে প্রাথমিক রাশি আছে, তিনটে আমাদের কাছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। কে কে? দৈর্ঘ্য, ভর, সময়। আমাদের লেন্থ, মাস অ্যান্ড টাইম, এই তিনজন কি? এই তিনজন হচ্ছে আমাদের প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের তাহলে লব্ধ রাশি বা আমাদের যে ডিরাইভড কোয়ান্টিটি সেগুলো কোনগুলো? লব্ধ রাশিকে আমরা ইংরেজিতে কি বলি? কেউ যদি ইংলিশ মিডিয়াম থেকে থাকো, কোনো সময় যদি আমি কোনো টার্মের ইংলিশ বলতে ভুলে যাই, একবার জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? ওকে, তো আমাদের যে লব্ধ রাশি সেটাকে আমরা ইংরেজিতে কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ওকে, আমরা লব্ধ রাশিকে কি বলি? লব্ধ রাশিকে আমরা বলি হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। এবার এই ডিরাইভড কোয়ান্টিটি কোনগুলো? দেখো, তাহলে তোমরা প্রাথমিক রাশির সংজ্ঞা থেকেই আশা করছি লব্ধ রাশির সংজ্ঞাটা আইডিয়া করতে পারছো। প্রাথমিক রাশি কোনগুলো? যারা অন্য কারোর উপর নির্ভর করে না। তাহলে লব্ধ রাশি কোনগুলো হবে? এমন ভৌত রাশি যারা কিনা প্রাথমিক রাশিগুলোর উপর নির্ভর করে, এমন ভৌত রাশি যাদেরকে বহিঃপ্রকাশ করতে বা রিপ্রেজেন্ট করতে আমাদের বিভিন্ন প্রাথমিক রাশিগুলোর সাহায্য নিতে হয়, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে লব্ধ রাশি কোনগুলো? এমন ভৌত রাশি যাদেরকে বহিঃপ্রকাশ করার জন্য আমাদের প্রাথমিক রাশির সাহায্য নিতে হয়, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে লব্ধ রাশি। এবার এই যে লব্ধ রাশি, সেটা চলো এক্সাম্পল গুলো আমি পরের পেজে লিখছি। ওকে, লব্ধ রাশির এক্সাম্পল গুলো আমি পরের পেজে লিখছি। লব্ধ রাশিকে আমরা ইংরেজিতে কি বলি? আমি বললাম লব্ধ রাশিকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ঠিক আছে, ডিরাইভড মানে কি বলতো? দেখবে তোমরা যখন সেমিস্টার 2 তে যাবে তখন তোমাদের পরীক্ষায় আসবে যে বিভিন্ন ফিজিক্সের ডেরিভেশন। ডেরিভেশন মানে কি বলতো? যে আমাদের কোনো একটা কিছুর ফর্মুলা আমরা বের করছি, সেই যে ফর্মুলা বের করছি সেটাকে কি বলে? ডেরিভেশন করা। তাহলে এই ক্ষেত্রে ডিরাইভড মানে কি? ডিরাইভড মানে কোনো একটা কিছুর থেকে বের করা হয়েছে। তাহলে আমাদের যে প্রাথমিক রাশিগুলোকে ব্যবহার করে আমি যেই রাশিগুলো তৈরি করেছি তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি ডিরাইভড কোয়ান্টিটি বা আমাদের এক্ষেত্রে লব্ধ রাশি। এবার এই আমাদের যে লব্ধ রাশি তার এক্সাম্পল কি হতে পারে? আমাদের লব্ধ রাশির একদম একটা শুরুর দিকের এক্সাম্পল যদি আমি তোমাদের বলি, ঠিক আছে, লব্ধ রাশির একদম একটা সোজা এক্সাম্পল যদি আমরা বলি, তাহলে লব্ধ রাশির একটা সোজা এক্সাম্পল কি হয়ে যাবে? বেগ। বেগ বা ভেলোসিটি, সেটা কি? সেটা হচ্ছে আমাদের একটা লব্ধ রাশি। কেন? দেখো, বেগ মানে কি হয় তোমরা সবাই জানো। বেগ মানে কি হয়? একক সময়ে কতখানি সরণ হয়। তোমরা ক্লাস 9-এ পড়েছিলে যে একক সময়ে কতখানি সরণ হয় সেটাকে আমরা বেগ বলি। তাহলে সরণটা কি জিনিস? সরণ তো একটা দূরত্ব। দূরত্ব মানে কি? দূরত্ব মানে তো হচ্ছে দৈর্ঘ্য, তাই না? তাহলে দৈর্ঘ্য বাই সময়, সেটাই কি হয়? সেটাই হয় বেগ। তাহলে আমাদের যে বেগ, বেগ কি হয়ে যাচ্ছে? বেগ হয়ে যাচ্ছে আমাদের একটা লব্ধ রাশি বা আমাদের একটা ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে বেগ কি? বেগ হচ্ছে, দেখো আমাদের এটা কি? এটা আমাদের দৈর্ঘ্য বাই সময় হবে, তাই না? তাহলে আমাদের বেগ সেটাকে, সেটা হচ্ছে দৈর্ঘ্য বাই সময়। তাহলে এটা যদি দৈর্ঘ্য বাই সময় হয়, তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? বেগ হচ্ছে একটা আমাদের কি রাশি? বেগ হচ্ছে একটা লব্ধ রাশি। স্যার আর কিছু এক্সাম্পল কি দেওয়া যাবে? ইয়েস, অবশ্যই দেওয়া যাবে। ধরো আমরা এর সঙ্গে আরেকটা এক্সাম্পল বলছি, বল মানে কি? মানে হচ্ছে ফোর্স। এবার এই যে ফোর্স, ফোর্স কিরকম রাশি? ফোর্সও হচ্ছে আমাদের একটা লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। এবার স্যার ফোর্সটা তাহলে কার কার উপর নির্ভর করে সেটা কি একটু বলবেন স্যার? অবশ্যই বলবো। দেখো, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে বুঝবে। এখন যেই জিনিসগুলো বলছি এগুলো খুব মন দিয়ে বুঝবে। এগুলো ফিজিক্সের একদম বেসিক। এগুলো যদি তোমাদের ক্লিয়ার থাকে না, তাহলে পরবর্তীকালে অনেক সুবিধা হবে, বুঝতে পারলে? ওকে, অ্যান্ড আজকের যে এই ক্লাসটা, আজকের এই ক্লাসটা যেহেতু আমাদের একটা ডেমো ক্লাস হিসেবে ইউটিউবেও আপলোড হবে, তো পরবর্তী সময়ে যারা ইউটিউবে দেখছো তারাও কিন্তু এইভাবে ফিজিক্সের বিষয়গুলো খুব ভালো করে শেখার জন্য তোমরা কিন্তু আমাদের ব্যাচের ক্লাসগুলো তাড়াতাড়ি করা স্টার্ট করে দিও, ঠিক আছে? ওকে, এন্ড যারা আজকে ক্লাসে আছো তারা কিন্তু প্রথম দিন থেকে শেষ অবধি রেগুলার ক্লাস করবে। ওকে, প্রত্যেকটা জিনিস বোঝার চেষ্টা করবে, প্রত্যেকটা জিনিস শেখার চেষ্টা করবে, কোনো কিছু মুখস্থ করবে না একদম। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা এখানে কি বলছি? বল। বল কার কার উপর নির্ভর করে? দেখো, বল আমরা ক্লাস 11-এই পড়বো নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র থেকে আমরা কি জানি? যে আমাদের যে বল হয় সেটা হয় ভর আর
ত্বরণের গুণফল। এম মানে কি? এম মানে আমরা ভর বা মাসকে বোঝাই, আর এ দিয়ে আমরা কাকে বোঝাই? এ দিয়ে আমরা ত্বরণ বা অ্যাক্সিলারেশনকে বোঝাই। তাহলে বল কি হয়? বল হয় হচ্ছে ভর আর ত্বরণের গুণফল। এবার তোমরা বলবে স্যার এই ক্ষেত্রে ভর সেটা তো প্রাথমিক রাশি, আর এটা কি ত্বরণ, সেটা নিজেই একটা ডিরাইভড রাশি। তো আলটিমেটলি আমি বল যেটা পাচ্ছি সেটা কি পাচ্ছি? সেটা আমি একটা ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশি পেয়ে যাচ্ছি। এটাকে যদি আমরা প্রাথমিক রাশিতে কনভার্ট করতে চাই, মানে স্যার কোন কোন প্রাথমিক রাশির উপর নির্ভর করছে একবার যদি আমি কনভার্ট করে দেখতে চাই, তাহলে সেটাও চলো করতে পারি। তাহলে আমাদের যে ত্বরণ সেটাকে আগে লিখে দিই। ত্বরণ মানে কি হয়? ত্বরণ মানে হয় হচ্ছে বেগ বাই সময়। ত্বরণ মানে কি হয়? বেগ বাই সময়। দেখো এখান থেকে আমরা অলরেডি পেয়েছি বেগ মানে কি? দৈর্ঘ্য বাই সময়। তাহলে বেগকে আমি কি লিখতে পারি? একটা দৈর্ঘ্য বাই সময়, নিচে হচ্ছে সময়। তাহলে এখান থেকে আমাদের যে ত্বরণ আসছে সেই ত্বরণটা কত চলে আসছে? ত্বরণ আসছে হচ্ছে দৈর্ঘ্য বাই সময়ের স্কোয়ার। ত্বরণ কত আসছে? ত্বরণ আসছে হচ্ছে আমাদের দৈর্ঘ্য বাই সময়ের স্কোয়ার, তাই তো? তাহলে ত্বরণটা যদি দৈর্ঘ্য বাই সময়ের স্কোয়ার হয়, এখানে যদি আমি লিখে দিই, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? দেখো এখান থেকে আমি যদি তাহলে বল লিখতে চাই, বল তার মানে কি হচ্ছে? মাস ইন্টু লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, ভর ইন্টু দৈর্ঘ্য বাই কত? বাই আমাদের যে টাইম তার স্কোয়ার। তার মানে দেখো আমাদের যে এই ভৌত রাশি বল সেটা কি করলো? সেটা কিন্তু আলটিমেটলি গিয়ে প্রাথমিক রাশিগুলোর উপর নির্ভর করছে। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে একটা লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে দেখো এতখানি যা যা বললাম, বলো সবার কাছে ক্লিয়ার হলো কি হলো না? তাহলে আমরা কি করলাম? আমাদের যে ভৌত রাশিগুলো রয়েছে তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করে দিলাম। একটা হচ্ছে প্রাথমিক রাশি আর একটা হচ্ছে লব্ধ রাশি। প্রাথমিক রাশি লব্ধ রাশি কি হয় তাদের কিছু এক্সাম্পল নিয়ে আমরা এখানে ডিসকাস করলাম। ওকে, বলো সবাই কি বুঝেছো এতখানি? এতখানি সবাই বুঝে গেছে? চলো চলো জলদি সে কমেন্ট করে বলো, তাহলে পরে আমি বুঝতে পারবো তোমাদের ক্লিয়ার কিনা। ওকে, একজন বলছে ক্লিয়ার, বাকিরা বলো বাকিরা। জলদি সে সবাই কমেন্ট করে জানাও যে সবার কাছে ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না। এন্ড তোমরা সবাই খাতায় নোট ডাউন করতে করতে চলছো তো? খাতায় কিন্তু নোট ডাউন করবে, হ্যাঁ? ওকে, ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার, তাই তো? এবার নেক্সট আমরা তাহলে কি কি শিখলাম? আমরা প্রাথমিক রাশি শিখে গেছি, আমরা লব্ধ রাশি শিখে গেছি। এবার এই যে আমাদের ভৌত রাশিগুলো তাদেরকে দেখো আমি দুই ভাগে ভাগ করেছিলাম, কিন্তু দুই ভাগে যে ভাগ করলাম সেটা কিসের ওপর বেস করে ভাগ করেছি বলতো? যে কার উপর কে নির্ভর করে নির্ভর করে না সেগুলোর উপর বেস করে আমরা ভৌত রাশিগুলোকে ভাগ করেছি। এবার এই ভৌত রাশিগুলোকে আমি আরো দুই ভাগে ভাগ করতে পারি। দেখো কিরকম কিরকম দুই রকম ভাগ। আগের যে দুই রকম ভাগটা ছিল সেটা দুই রকম ভাগ হয়ে গেল, আবার এখন আমি অন্য একটা জিনিসের উপর বেস করে দুই রকম ভাগ করছি। মানে ব্যাপারটা কিছুটা এইরকম ভাবো যে আমি যদি বলি যে একটা ক্লাসে 10 জন ছেলে রয়েছে, ঠিক আছে? এবার সেই ক্ষেত্রে ক্লাসে যে 10 জন ছেলেরা রয়েছে সেই ক্ষেত্রে সেই 10 জন ছেলের বিভিন্ন জনের বিভিন্ন রকম গুণ থাকতে পারে। এবার তাদেরকে আমি কি করলাম? আমি ধরো পড়াশোনার বেসিসে ডিভাইড করছি যে আচ্ছা এরা পড়াশোনায় ভালো, এরা একটু পড়াশোনায় একটু উইক। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব? যারা পড়াশোনায় ভালো তাদেরকে একটা গ্রুপ করছি, আর যারা পড়াশোনায় একটু কমজোর তাদেরকে একটা গ্রুপে রাখছি। তাহলে এই ক্ষেত্রে আমি কিসের উপর বেস করে এদেরকে ডিভাইড করলাম? যে পড়াশোনায় কে কিরকম সেটার উপর বেস করে। এবার ধরো আমি আবার কি বলছি, এবার ধরো তোমাদের স্কুলেই খেলা হচ্ছে, তখন কি করা হচ্ছে? তখন ভাগ করা গেল যে এই ক্ষেত্রে ধরো ক্রিকেট খেলা হবে, তাহলে সেই 10 জনের মধ্যেই যে কোন 10 জন ভালো ক্রিকেট খেলে, সরি 10 জনের মধ্যে কোন কতজন ভালো ক্রিকেট খেলে তাদেরকে একটা গ্রুপে রাখবো, আর বাকিদেরকে আরেকটা গ্রুপে রাখবো। তাহলে এখানে তোমরা আমাকে একটা কথা বলো, যারা পড়াশোনায় ভালো ছিল, এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে? চলো আমি 10 জন না নিয়ে 5 জন নিচ্ছি। ধরো আমাদের এই 5 জন আছে, 1 2 3 4 5। ওকে, এবার এই যে 5 জনকে আমি নিলাম তার মধ্যে আমি কি বলছি? আমি বলছি পড়াশোনায় ভালো, পড়াশোনায় ভালোটাকে আমি পিবি বললাম, ঠিক আছে? পড়াশোনায় ভালো আর পড়াশোনায় উইক, এই দুই ভাগে ভাগ করেছি। এবার এই ভৌত রাশিগুলোই আছে আমাদের কাছে, 5টা ভৌত রাশি আছে, তাদেরকে আমি কি করেছি? তাদেরকে আমি এইভাবে ভাগ করেছি। বা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি এটাকে না হয় নাম্বারিংই করে দিই, ঠিক আছে? যে 5 জন আছে, 5 জনের 5টা নাম্বার দিয়ে দিলাম, 4 5, এই 5 জন আছে। তো এদেরকে আমরা দুটো ভাগে ভাগ করছি। এবার এখান থেকে ভাবো যে আমাদের পড়াশোনায় কে কে ভালো? পড়াশোনায় হচ্ছে 1 আর 3 পড়াশোনায় খুব ভালো। তাহলে আমি পড়াশোনায় ভালোর মধ্যে কাকে কাকে রাখবো? 1 আর 3 কে রাখবো। আর ভাবো 2 4 5, তারা পড়াশোনায় কি? তারা পড়াশোনায় একটুখানি উইক আছে, তারা পড়াশোনায় একটুখানি উইক আছে, তাহলে তাদেরকে এখানে রাখলাম। ওকে,
তাদেরকে এখানে রাখলাম। এবার এখান থেকে বা কথার কথা বলো যে আমাদের যে 4, 5ও ধরো ভালো পড়াশোনায়, ঠিক আছে, 5ও হচ্ছে পড়াশোনায় ভালো। তাহলে আমাদের কে কে পড়াশোনায় ভালো থাকছে গো? পড়াশোনায় ভালো থাকছে হচ্ছে 1, 3 আর 5। আর পড়াশোনায় উইক কে কে আছে? 2 আর 4। গল্পটা শুনবে কিন্তু ভালো করে, খুব একটা দারুণ জিনিস বোঝাচ্ছি, ওকে। এবার আমি আবার কি কি ভাগে ভাগ করছি, যে কারা কারা ক্রিকেট খেলায় ভালো, কারা কারা ক্রিকেট খেলায় অতটা ভালো না, ঠিক আছে। তাহলে আমি লিখছি যে ক্রিকেটে ভালো আর ক্রিকেটে উইক, ওকে। ক্রিকেটে ভালো, ক্রিকেটে উইক, আমি এই 2 ভাগে ভাগ করছি। এবার এখান থেকে কথা বোঝো যে তাহলে এখানে দেখা গেল হয়তো যে আমাদের 2 ক্রিকেট খেলায় ভালো, 1 ক্রিকেট খেলায় ভালো, 5 ক্রিকেট খেলায় ভালো, ঠিক আছে। আর আমাদের কে কে ক্রিকেট খেলায় অতটা ভালো না, 3 অতটা ভালো না, 4 অতটা ভালো না। তাহলে এখানে খুব একটা জিনিস নোটিস করবে সবাই, তাহলে এরকম কি কোনো ব্যাপার হচ্ছে যে যারা পড়াশোনায় ভালো হবে তারাই ক্রিকেট খেলায় ভালো হবে, বা যারা পড়াশোনায় ভালো হবে তারা ক্রিকেট খেলায় ভালো হবে না? না, এরকম কোনো ব্যাপার নেই। আমি আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা গুণের বেসিসে এদেরকে দুটো আলাদা আলাদা গ্রুপে ভাগ করেছি। এবার 5 জনের মধ্যে 5 জনকেই হয় যে কোনো একটা গ্রুপে তো যেতেই হবে। দেখো যারা যারা এখানে আছে তারা কোনো না কোনো একটা গ্রুপে গেলে হয় পড়াশোনায় ভালো বা পড়াশোনায় খারাপ। সিমিলারলি এখানে হয় ক্রিকেট খেলায় ভালো বা ক্রিকেট খেলায় খারাপ, সেখানে গেল। তাহলে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে পড়াশোনায় ভালো হলে সে ক্রিকেট খেলায় খারাপ হতে লাগবে। তার কারণ দেখো এখানে 5 পড়াশোনায়ও ভালো, সে ক্রিকেট খেলায়ও ভালো। তাহলে এইরকম ভাবে আলাদা আলাদা গুণের উপর বেস করে আমরা আলাদা আলাদা ভাগ করতে পারি। কথাটা বুঝলে আমি কি বলতে চাচ্ছি? তোমরা কথাটা কি বুঝতে পারলে যে আমি কি বলতে চাচ্ছি? যে আলাদা আলাদা ধর্মের উপর ভাগ বেস করে আমরা আলাদা আলাদা ডিভিশন করতে পারি। তাহলে এখানে যেরকম আমি দুটো ধর্মের উপর বেস করে ডিভিশন করলাম, এক হচ্ছে পড়াশোনায় ভালো কি খারাপ সেটার উপর নির্ভর করে, আরেকটা কি ক্রিকেট খেলায় ভালো কি খারাপ সেটার উপর নির্ভর করে। তাহলে এবার আমি কিসের উপর, দেখো আমাদের যে ভৌত রাশিগুলো ছিল তাদেরকে এতক্ষণ আমি কিসের উপর বেস করে ডিভাইড করেছিলাম, যে ভৌত রাশিগুলো অন্য কারোর উপর নির্ভর করে কি করে না, ওকে। ভৌত রাশিগুলো অন্য কারোর উপর নির্ভর করে কি করে না সেটার উপর বেস করে আমি ভৌত রাশিগুলোকে ভাগ করেছিলাম। কিন্তু এবার আমি কি করতে চাই, এবার আমি ভৌত রাশিগুলোকে কিসের উপর বেস করে ভাগ করব? এবার আমি ভৌত রাশিগুলোকে ভাগ করব হচ্ছে যে এদের দিক আছে কি নেই সেটার উপর বেস করে। তাহলে আমি ভৌত রাশিগুলোকে কিসের উপর নির্ভর করে এখন ভাগ করতে চলেছি, যে তাদের দিক আছে কি নেই। তাহলে আমাদের ভৌত রাশি মানে কি, মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। আমি যদি শর্টে লিখি পি কিউ, তোমরা কি বুঝবে? কারণ আমি অলরেডি অনেকক্ষণ ধরে বলে বলে আসছি। পি কিউ মানে কি, পি মানে হচ্ছে ফিজিক্যাল, কিউ মানে কোয়ান্টিটি, মানে ভৌত রাশি, তাই না? তাহলে পি কিউ, তোমরা আবার পরীক্ষার খাতায় পি কিউ লিখে দিও না, ঠিক আছে? যদিও এমসিকিউ, তোমাদের লেখার কোনো ব্যাপার নেই, কিন্তু পি কিউটা বুঝতে পারলে কি বলছি। তাহলে পি কিউ মানে কি, ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি, তাকে আমরা 2 ভাগে ভাগ করছি। কি কি 2 ভাগে ভাগ করছি? যে 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে আমাদের স্কেলার রাশি, ঠিক আছে। 1 নাম্বার হচ্ছে স্কেলার রাশি বা স্কেলার কোয়ান্টিটি। আর 2 নাম্বার কি, 2 নাম্বার হচ্ছে আমাদের ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। এগুলো সম্পর্কেও তোমরা ক্লাস 9-এ পড়েছো অল্প অল্প, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এবার এই স্কেলার রাশি আর ভেক্টর রাশি জিনিসটা কি, আমি তোমাদের সবার থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চাই। যারা যারা ক্লাসে আছো একটু অ্যাক্টিভলি উত্তর দাও, যে আমাদের ভৌত রাশি মানে কি? ভৌত রাশি মানে তার দিক থাকবেই, এইটুকু তো কনফার্ম। আমরা ভৌত রাশি মানে কি এইটুকু কনফার্ম হয়ে বলতে পারি যে কোনো ভৌত রাশি হোক তার একটা কি থাকবে, তার একটা মান থাকবেই। আগের বার ভুল করে দিক বলেছিলাম বোধহয়, না? হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছি যে আমাদের যদি একটা ভৌত রাশি হয়, ভৌত রাশি মানে তার একটা মান থাকবেই, যে আমাদের যে কোনো ভৌত রাশি তার একটা ভ্যালু তো থাকবেই। এইটুকু কি আমরা গ্যারান্টি দিতে পারি যে যদি ভৌত রাশি হয় তার কিছু একটা ভ্যালু থাকবেই? ইয়েস অর নো? তার কিছু একটা ভ্যালু থাকবে? উত্তর হচ্ছে হ্যাঁ, যে যদি ভৌত রাশি হয় তার কিছু একটা ভ্যালু থাকবে। কেন স্যার এত কনফার্ম হয়ে কি করে বলছো? তার কারণ হচ্ছে ভৌত রাশির আমরা সংজ্ঞা কি দিয়েছিলাম, এমন যে কোনো কিছু যেটাকে আমরা মাপতে পারি। তাহলে কোনো একটা কিছু, তাকে যদি ভাবো আমি যদি এটাকে মাপি, এর কিছু তো একটা মান বের হবে। সে এটার দিক থাকুক না থাকুক যা ইচ্ছা হোক, এর কিছু একটা মান তো বের হবে। ভৌত রাশি মানেই তার কি থাকবে, তার কিছু একটা মান থাকবে। এবার তাহলে আমি যখনই ভৌত রাশির কথা বলছি, ভৌত রাশির যদি কিছু একটা মান থাকা কম্পালসারি হয়, মানে বাধ্যতামূলক হয়, তাহলে স্কেলার রাশি তারও কি থাকবে, তার ক্ষেত্রেও মান থাকতে হবে। অ্যান্ড ভেক্টর রাশি তার ক্ষেত্রেও মান থাকতে হবে। যে আমাদের 2 ক্ষেত্রেই কি, 2 ক্ষেত্রেই ভ্যালু বা মান তো থাকতেই হবে। ভৌত রাশি মানেই তার একটা মান রয়েছে। এবার যদি মানের সাথে সাথে
দিক থাকে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ভেক্টর রাশি। আর যদি শুধু মান থাকে, দিক না থাকে, তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমরা ভৌত রাশিকে আরো দুই ভাগে ভাগ করলাম, কিসের উপর নির্ভর করে, যে ওর দিক আছে কি নেই, এবং সেটার উপর যখন ভাগ করছি, কি কি ভাগ হচ্ছে, দুটো ভাগ, স্কেলার রাশি আর হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কোনগুলো, স্কেলার রাশি হচ্ছে এমন সকল রাশি যাদের শুধুমাত্র মান রয়েছে, দিক নেই। আর ভেক্টর রাশি কোনগুলো, ভেক্টর রাশি হচ্ছে এমন সকল রাশি যাদের মানের সাথে সাথে দিকও রয়েছে। বলো, বুঝলে সবাই? সবাই কি বুঝতে পারলে আমি কি বললাম? সবার কাছে কি ক্লিয়ার হলো? আজকে আমার হঠাৎ করে একটু ঠান্ডা লেগে গেছে। চলো, সবাইকে এতখানি বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে আমাদের ভৌত রাশিগুলোকে আমরা দুই ভাগে আরো ভাগ করে নিলাম, একটা হচ্ছে আমাদের কি রাশি, একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, একটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। এবার এই যে আমরা দুই রকমের ভাগ পেলাম, স্যার এগুলোর কিছু উদাহরণ তো দিন, আমাদের স্কেলার রাশি কোনগুলো, ভেক্টর রাশি কোনগুলো। চলো উদাহরণ দেওয়া যাক। আমাদের যে স্কেলার রাশি তার একটা যদি আমি উদাহরণ দিই, ঠিক আছে, আমাদের যে স্কেলার রাশি তার যদি আমি একটা উদাহরণ দিই, ধরো নিচে উদাহরণটা লিখছি, তার উদাহরণ কি হয়ে যাবে, তার উদাহরণ হয়ে যাবে মাস, মানে কি ভর। ভরের কোনো দিক নেই, বুঝতে পারলে? ভরের কোনো দিক নেই, ভর কি শুধু একটা মান রয়েছে। স্যার আর একটা এক্সাম্পল দিন। ধরো আমি বলছি ওয়ার্ক, ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে হচ্ছে কার্য, কার্যরও কোনো দিক নেই, কার্যও কি, কার্যও একটা স্কেলার রাশি। ওকে স্যার আর একটা উদাহরণ দিন স্যার, প্লিজ স্যার। তাহলে আর একটা উদাহরণ আমরা ধরো বলে দিলাম টাইম, টাইমও কি, টাইমও হচ্ছে একটা স্কেলার রাশি, ঠিক আছে, টাইমও কি, টাইমও হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে এগুলো কি, এগুলো হয়ে যাচ্ছে আমাদের স্কেলার রাশির উদাহরণ। স্যার ভেক্টর রাশির কি কিছু উদাহরণ দেবেন না আপনি? নিশ্চয়ই দেবো, কেন দিব না, তোমরা যখন জানতে চাইছো অবশ্যই দেবো। দেখো ভেক্টর রাশির কিছু উদাহরণ কি হয়ে যাবে, ভেক্টর রাশির উদাহরণ হয়ে যাবে আমাদের কাছে, আমরা যে বললাম বেগ, সেই বেগ কি, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা যে বললাম ত্বরণ, ত্বরণ কি, ত্বরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। আমরা যে বললাম বল মানে হচ্ছে ফোর্স, সেই ফোর্স কি, ফোর্স হচ্ছে একটা ভেক্টর রাশি। স্যার আরো কি কিছু এক্সাম্পল হবে? ইয়েস, আরো অনেক এক্সাম্পল আমরা এখান থেকে পেতে পারি। এন্ড তোমরা যখন এই ক্লাস 11-12 ফিজিক্স পড়বে, দেখবে তোমরা অনেক নতুন নতুন রাশির সঙ্গে পরিচিত হবে। ক্লাস 9-10 তোমরা খুব সীমিত কিছু ভৌত রাশি নিয়ে কথাবার্তা বলেছো, কিন্তু ক্লাস 11-12 দেখবে তোমরা প্রচুর প্রচুর ভৌত রাশির সঙ্গে নতুন পরিচিত হবে, এবং সেগুলো তখন আমরা বুঝতে বুঝতে চলবো যে কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি, সব আমরা বুঝে নেব। এন্ড একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের এই যে ভেক্টর রাশি যেটা বললাম, এই ভেক্টর রাশি সেটা কিন্তু আমাদের ফিজিক্সের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং তোমাদের একটা পুরো চ্যাপ্টার রয়েছে শুধুমাত্র এই ভেক্টর রাশির উপর নির্ভর করে। আমাদের যে নর্মাল এতদিন আমরা যোগ বিয়োগ শিখেছি না, সেগুলো আমরা অ্যাকচুয়ালি কাদের জন্য করি জানো তো? সেগুলো অ্যাকচুয়ালি আমরা স্কেলার রাশিগুলোর জন্য করি। কিন্তু ভেক্টর রাশির ক্ষেত্রে আমাদের যোগ গুণ ইত্যাদির প্রচুর আলাদা আলাদা নিয়ম রয়েছে, এন্ড সেই নিয়মগুলো আমরা ক্লাস 11-এ খুব সহজে আমি তোমাদেরকে শেখাতে চলেছি। এন্ড সেটা আমরা কখন শিখবো, সেটা আমরা শিখবো হচ্ছে এর পরের চ্যাপ্টারে। আমরা এই চ্যাপ্টারটা কমপ্লিট করার পর আমরা ভেক্টর চ্যাপ্টার শুরু করবো। এন্ড এই দুটো চ্যাপ্টার তোমাদের ক্লাস 11 বলো ক্লাস 12 বলো, ফিজিক্সের একদম বেস, এই দুটো কিন্তু সবাইকে একদম ক্লিয়ার করতে হবে। এন্ড ডোন্ট ওয়ারি, আমি রয়েছি, ক্লিয়ার করিয়ে দেবো। ওকে, তাহলে আমরা এতখানি কি সবার ক্লিয়ার আছে একদম? বলো, তাহলে আমি নতুন কিছুর মধ্যে যাব। এতখানি কি সবার কাছে একদম ক্লিয়ার আছে? এতখানি কি সবার কাছে একদম ক্লিয়ার আছে? আচ্ছা দেখো, আমরা যে ক্লাসে পড়াশোনা করব, তো কিছু কিছু ক্লাসে কি হবে, কিছু কিছু ক্লাসে আমরা কিছু থিওরি পড়বো, তার সঙ্গে কিছু কোয়েশ্চেন করব। আবার কিছু কিছু এমন ক্লাস থাকবে যেখানে আমরা হয়তো শুধু থিওরি পড়লাম। আবার কিছু কিছু এমন ক্লাসও থাকবে যেখানে আমরা কি করব, যেখানে আমরা তোমাদেরকে এক্ষেত্রে যে শুধুমাত্র হয়তো কোয়েশ্চেন প্র্যাকটিস করালাম। এবার এই যে এই ব্যাচ, এই ব্যাচের মধ্যে আমি তোমাদেরকে কি করাবো, এই ব্যাচের মধ্যে আমি তোমাদেরকে কিন্তু প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন করাবো, বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক वगैरह ইত্যাদি থেকে আমি তোমাদেরকে কোয়েশ্চেন করিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। কিছু কোয়েশ্চেন আমরা এখন করব, কিছু কোয়েশ্চেন আবার পরীক্ষার আগে রিভিশনের জন্য করব, তো আমি তোমাদের সব করিয়ে দেবো, তোমাদের চিন্তার কোনো বিষয় নেই। এবার আরেকটা প্রশ্ন থাকে, স্যার আমাদের বইয়ের সবগুলো অঙ্ক কি করিয়ে দেবেন? দেখো সবগুলো অঙ্ক আমি তোমাদের ব্যাচের মধ্যে করাবো না, তার কারণ কি, ব্যাচের মধ্যে আমি আরো অন্যান্য বই থেকে অনেক অনেক কোয়েশ্চেন করাবো। তোমাদের যে ছায়া প্রকাশনের বইটা রয়েছে, তার যে পুরো সমস্ত যে এমসিকিউ গুলো রয়েছে, সেটার সলিউশন ভিডিও আমাদের যে লেটস ইমপ্রুভ 11-12 চ্যানেলটা রয়েছে সেখানে আমরা আপলোড করে দেবো। এমনি ক্লাসে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, তারপর তোমরা যখন বইয়ের গুলো করতে যাবে দেখবে তোমরা নিজেরাই পারছো। আর যেটা যেটা আটকে যাবে সেটা তোমরা ইউটিউব থেকে দেখে নেবে। আর এখানে ব্যাচের মধ্যে আমরা কি করবো, আরো বিভিন্ন টাইপের কোয়েশ্চেন করবো, তাহলে আমরা অনেক বেশি প্রশ্ন সমাধান করতে পারবো। ওকে, এন্ড তোমরা কি চাও যে আমি কিছু কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন তোমাদেরকে ক্লাসে করিয়ে দিই? আমি তো সেটা ভাবছি, কিন্তু এবার তোমরাও কি সেটা করতে চাও? তাহলে আমি তোমাদেরকে
কিছু কম্পিটিটিভ পরীক্ষার প্রশ্ন এই ক্লাসের মধ্যেই করিয়ে দেবো। বলো তো একবার সবাই জলদিছে যে তোমরা কি কিছু কম্পিটিটিভ পরীক্ষার কোয়েশ্চেন করতে চাও ক্লাসের মধ্যে? তাহলে আমি তোমাদেরকে সেগুলো কিছু কোয়েশ্চেনও করিয়ে দেবো। ওকে, চলো তাহলে আমরা এতখানি বুঝে গেছি। এবার এতখানি বুঝে গেলে নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে একক। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি, সেটা হচ্ছে একক, বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ইউনিট। ওকে, একক বা ইউনিট। ওকে, আচ্ছা করতে চাও তাই তো, ঠিক আছে আমি তোমাদেরকে করিয়ে দেবো, ডোন্ট ওয়ারি। চলো এবার এই একক বা ইউনিট সেই জিনিসটা কি দেখো। একক বা ইউনিট এটা হচ্ছে, ধরো নাও আমি কি করছি, আমি এই যে আমার কাছে পেনটা রয়েছে, এই পেনটার দৈর্ঘ্য মাপলাম, ঠিক আছে। এই পেনটার দৈর্ঘ্য মেপে নিয়ে আমি তোমাদেরকে বললাম যে দীপান্বিতা এই পেনটার দৈর্ঘ্য হচ্ছে 10। ওকে, আবার এক সময় আমি শুভজিৎকে বললাম শুভজিৎ এই পেনটার ভর হচ্ছে 20। এবার তোমাকে যখন আমি বললাম দীপান্বিতা, তখন তুমি ভাববে যে 10 মানে বলতে কি চাচ্ছে স্যার, 10 মানে আমি কি করে বুঝবো, 10 মানে কি এত বড় নাকি এইটুকু নাকি এইটুকু, আমি কি করে বুঝবো। সিমিলারলি শুভজিৎকে যখন আমি বলেছি এই পেনটার ভর 20, তখন ভাববে 20 মানেটা কি জিনিস, 20 কেন বলছে, 20 দিয়ে তো আমি বুঝতেই পারছি না এটার ভর কতখানি। কিন্তু যখনই আমি তোমাদেরকে বলবো যে দীপান্বিতা এই পেনটার যে দৈর্ঘ্য না, সেই পেনটার দৈর্ঘ্য ধরো 10 সেন্টিমিটার, হ্যাঁ এটা 10 সেন্টিমিটার থেকে বড়, আমি জাস্ট এক্সাম্পল বলছি যে এই পেনটার দৈর্ঘ্য দীপান্বিতা 10 সেন্টিমিটার, তাহলে তোমার মাথায় দেখো একটা ক্লিয়ার কাট আইডিয়া চলে আসলো, আচ্ছা স্যার 10 সেন্টিমিটার বলছে, তার মানে এই যে এতটুকু হবে। আবার শুভজিৎকে যদি আমি বলি পেনটার ভর হচ্ছে 20 গ্রাম, তখন শুভজিৎ বলবো আচ্ছা তার মানে একটা হালকা পেন, তাই না। ওকে, কিন্তু এই যে এই গ্রাম এই সেন্টিমিটার এগুলো যদি আমি না বলতাম, তাহলে কি, তাহলে কি তুমি এটা সম্পর্কে কোনো একটা ক্লিয়ার কাট আইডিয়া পাচ্ছিলে? ক্লিয়ার কাট আইডিয়া পাচ্ছিলে না। তার মানে একটা ভৌত রাশি সেটার পরিমাপ তো হয়ে গেল, কিন্তু সেই পরিমাপটা সংক্রান্তে আমরা কোনো রকম ক্লিয়ার আইডিয়া, কোনো রকম সঠিক ধারণা আমরা পাচ্ছিলাম না। কখন সঠিক ধারণা আসলো, যখন এর ভ্যালুটার সাথে সাথে দেখো পেনটার দৈর্ঘ্যটা কত বললাম 10 সেন্টিমিটার, তার মানে ওর ভ্যালুটা তো 10 থাকলো। আমি পেনটার ভর কত বললাম 20 গ্রাম, তার মানে ওর ভ্যালুটা তো 20 থাকলো। কিন্তু তার সাথে যতক্ষণ না সেন্টিমিটার আসলো, যতক্ষণ না গ্রাম আসলো, ততক্ষণ কিন্তু আমরা ক্লিয়ার হতে পারছিলাম না। তাহলে এই যে সেন্টিমিটার এই যে গ্রাম, এগুলো কি, এগুলো হচ্ছে একক। এগুলো কি, এগুলো হচ্ছে একক। তাহলে একক জিনিসটা কি, যে আমাদের কোনো একটা ভৌত রাশির পরিমাপ সঠিকভাবে প্রকাশ করার জন্য বা সেটা সংক্রান্ত একটা ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য আমরা যার সাহায্য নিয়ে থাকি সেটাই কি, সেটাই হচ্ছে একক বা ইউনিট। ওকে, আচ্ছা বাই দ্য ওয়ে তোমরা যখন বইয়ের মধ্যে সংজ্ঞাগুলো পড়বে, সংজ্ঞাগুলো আরো স্ট্রাকচার্ড উপায়ে থাকতে পারে বা আরেকটু ঘুরিয়ে লেখা থাকতে পারে, কিন্তু আমি তোমাদেরকে কিসের উপর ফোকাস রাখবো বলতো, আমাদের মেইন টার্গেট থাকবে আমরা কনসেপ্টটাকে বুঝে যাওয়া। আমি যেটা বললাম বইয়ে হয়তো হুবহু সেটা নাও লেখা থাকতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কেউ ঘাবড়াবে না, স্যার তো একটা বললো বইয়ে আরেকটা লেখা, জিনিসটা ক্লিয়ার করো, তাহলে তোমার কাছে তুমি 2-3 রকম বই পড়তে পারো, 2-3 রকম বই 2-3 রকম ভাবে লেখা থাকতে পারে, তাহলে তোমার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। এন্ড যখন আমি পড়াচ্ছি দেখো আমি তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। এন্ড আমি তোমাদেরকে আরেকটা জিনিসও বলবো যে যতক্ষণ না আমি একটা চ্যাপ্টার পুরো কমপ্লিট করছি, কেউ বই পড়তে যাবে না, ঠিক আছে। তার কারণ কি বলতো, বইয়ে বিভিন্ন রকম কনসেপ্ট লেখা থাকতে পারে, বা কোনোটা আগে কোনোটা পরে থাকতে পারে, আর আমি হয়তো কোনোটা আগে কোনোটা পরে পড়াতে পারি। আমি এমন ভাবে পড়াবো যাতে তোমাদের শিখতে সুবিধা হয়। আমি যখন পুরো চ্যাপ্টার কমপ্লিট করবো তখনই তোমরা বই পড়বে, তার আগে পড়বে না। ওকে, আচ্ছা তাহলে এবার একক জিনিসটা কি, একক জিনিসটা হচ্ছে যে আমাদের আচ্ছা বাই দ্য ওয়ে পুরো চ্যাপ্টার বলেছি, কেউ অপেক্ষায় থেকো না স্যার পুরো সিলেবাস শেষ করবে তারপরে পরীক্ষার আগের দিন আমরা বই পড়বো, সেটা কিন্তু করো না। একটা করে চ্যাপ্টার যখন আমি কমপ্লিট করবো তখন তোমরা বইটা পড়বে, ঠিক আছে। ওকে, এবার দেখো তাহলে এখানে একক জিনিসটা কি, যে আমাদের কোনো একটা ভৌত রাশির পরিমাপকে সঠিকভাবে প্রকাশ করার জন্য, কোনো একটা ভৌত রাশির পরিমাপ সংক্রান্ত একটা সঠিক আইডিয়া পাওয়ার জন্য আমরা যার সাহায্য নিচ্ছি সেই হলো একক বা সেই হলো ইউনিট। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন কোনো একটা ভৌত রাশিকে প্রকাশ করছি, তাহলে আমি যখন কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে প্রকাশ করছি, ঠিক আছে, আমি যখন কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে বহিঃপ্রকাশ করছি, সেটা কিরকম ভাবে আমি বহিঃপ্রকাশ করব। দেখো আমি এই পেনটার দৈর্ঘ্য যখন বললাম তখন আমি কি বললাম 10 সেন্টিমিটার, পেনটার ভর যখন বললাম তখন আমি কি বললাম 20 গ্রাম। তাহলে এই ক্ষেত্রে আমি ফিজিক্যাল কোয়ান্টিটি একটাকে কিভাবে রিপ্রেজেন্ট করি জানো তো, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এন ইউ, এইভাবে। এবার স্যার এন ইউ মানেটা কি জিনিস স্যার, দেখো ফিজিক্যাল কোয়ান্টিটির ক্ষেত্রে এই যে এনটা কি বোঝাচ্ছে,
এনটা বোঝাচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু। এনটা কি বোঝাচ্ছে? এনটা বোঝাচ্ছে হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু বা আমাদের গাণিতিক মানটা কত, ঠিক আছে, সেটা কে বোঝাচ্ছে? এন। আর ইউটা কি বোঝাচ্ছে? ইউটা বোঝাচ্ছে হচ্ছে ইউনিট। ইউটা বোঝাচ্ছে হচ্ছে ইউনিট। ওকে, তাহলে আমাদের এন ইউ এইভাবে কিন্তু আমরা কোনো একটা ভৌত রাশিকে বহিঃপ্রকাশ করে থাকি। এবং এখানে আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। কি মাথায় রাখবো স্যার বলো? এটা নিশ্চয়ই বুঝেছো। তাহলে আমরা স্যার এক্সাম্পল এই দেখো এক্সাম্পল কি ছিল, আমি যদি বলি 20 গ্রাম, তাহলে 20টা কি? 20টা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু আর গ্রামটা হচ্ছে ইউনিট। ওকে, 20 হচ্ছে আমাদের এক্ষেত্রে নিউমেরিক্যাল ভ্যালু আর ইউটা কি? ইউটা হচ্ছে ইউনিট। ওকে স্যার, ফিজিক্সের জন্য বেস্ট বুক কোনটা স্যার? দেখো শুভজিৎ, এইভাবে তো বেস্ট বই হয় না। তার কারণ কি বলতো, যে বিভিন্ন আলাদা আলাদা টার্গেটের জন্য আলাদা আলাদা বই থাকে, বুঝতে পারলে? ওকে, যে তোমার কোন পরীক্ষা টার্গেট বা তুমি কিসের জন্য করতে চাচ্ছ, তোমার কি প্র্যাকটিস করা টার্গেট নাকি থিওরি পড়া টার্গেট, তো এর জন্য বিভিন্ন আলাদা আলাদা বই হয়, বুঝতে পারলে? তো সেরকমই আমরা যদি বলি যে আমাদের যদি ধরে নাও তোমরা ক্লাস 11 সংক্রান্ত পড়তে চাচ্ছ এন্ড তোমরা একটু মোটামুটি অল্প স্বল্প কম্পিটিটিভ সম্পর্কেও পড়বে, তো সেই বেসিক পড়াশোনার জন্য আমাদের শুধুমাত্র ক্লাস 11 সেমিস্টারকে টার্গেট করার জন্য আর অল্প অল্প আমাদের কম্পিটিটিভ পড়ার জন্য আমাদের যে ছায়া প্রকাশনীর বই রয়েছে সেটা যদি তুমি ফলো করো তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এবার যদি স্যার আমি আরেকটু ভালো করে ফিজিক্সের কনসেপ্টগুলো পড়তে চাই, আমি যদি ফিজিক্সের কনসেপ্টগুলো আরেকটু ডিটেলে পড়তে চাই, তাহলে তোমাকে একটা ইংরাজি বই পড়তে হবে। সেই বইটার নাম কি? সেই বইটার নাম হচ্ছে কনসেপ্ট অফ ফিজিক্স বাই এইচ.সি. ভার্মা স্যার। ওকে, তো সেই যে এইচ.সি. ভার্মার বইটা রয়েছে সেটা যদি তোমরা পড়ো, সেখানে দেখবে আরো বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে। তো এরকম বিভিন্ন আলাদা আলাদা গোলের জন্য আলাদা আলাদা বই রয়েছে। কিন্তু এই মুহূর্তে যখন তোমরা স্টার্ট করছো, তোমরা অনেকে হয়তো ছায়া প্রকাশনেরই বই কিনেছো, তো সেটা প্রেফার করলেই হবে। আর কোয়েশ্চেন আমি তোমাদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে করিয়ে দেবো। এবার কম্পিটিটিভ পরীক্ষার জন্য যখন তোমরা করতে চাও, তোমাদেরকে কিছু কম্পিটিটিভের কোয়েশ্চেন তো আমি এখানে করিয়ে দেবো, তার সঙ্গে তোমাদের যদি আরো মনে হয় যে স্যার আমাকে একটা প্র্যাকটিস বই বলে দিন, সেটা আমি পরে বলে দেবো। ওকে, চলো তাহলে এখানে আমরা কি বলছি, এখানে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমি রিপ্রেজেন্ট করছি, তখন সেটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করছি? সেটাকে আমরা রিপ্রেজেন্ট করছি হচ্ছে তার নিউমেরিক্যাল ভ্যালু আর তার সঙ্গে তার একক দিয়ে। নিউমেরিক্যাল ভ্যালু আর তার একক দিয়ে। এবার এই যে নিউমেরিক্যাল ভ্যালু আর একক, সেটা তো আমরা বুঝলাম, কিন্তু এখানে আমি তোমাদের একটা জিনিস মাথায় রাখতে বলবো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের যে নিউমেরিক্যাল ভ্যালুটা হয়, কোনো একটা বস্তুর যখন আমি মেজারমেন্ট করছি, কোনো একটা বস্তুর কোনো একটা পার্টিকুলার ফিজিক্যাল কোয়ান্টিটির আমি যখন মেজারমেন্ট করছি, আমাদের যে নিউমেরিক্যাল ভ্যালুটা হয় সেটা কি হয়? ব্যবহৃত এককের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। সেটা কি হয়? সেটা ব্যবহৃত এককের সঙ্গে ব্যস্তানুপাতিক হয়। স্যার এটার মানেটা তো আমরা বুঝলাম না। এটার মানেটা হচ্ছে, খুব ভালো করে মন দেবে আমি কি বলছি, ঠিক আছে? এটা এই কনসেপ্টটার থেকে খুব সোজা কনসেপ্ট, কিন্তু বেশ কয়েকবার দেখা গেছে যে এই ছোট্ট একটা কনসেপ্টের ওপর তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো কি এখানে ব্যাপারটা, যে আমাদের যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা এককের সাথে ব্যস্তানুপাতিক। স্যার জিনিসটা হচ্ছে, তুমি যদি একটা ছোট একক ব্যবহার করো, তাহলে একই জিনিস মাপতে গিয়ে তোমার নিউমেরিক্যাল ভ্যালুটা বড় হবে। আবার তুমি যদি বড় একক ব্যবহার করো, তাহলে সেই সেম জিনিস মাপতে গিয়েই তোমার যে নিউমেরিক্যাল ভ্যালুটা হবে ছোট হবে। কিরকম স্যার? একটা এক্সাম্পল দাও। এই যে এই পেনটার দৈর্ঘ্য যখন আমি মাপছিলাম, তখন আমি কি বললাম? পেনটার দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। হ্যাঁ, আমি জানি যে এটা 10 সেন্টিমিটার থেকে বেশি আছে, কিন্তু এক্সাম্পল বলছি যে আমি কি বলেছি, এটার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটার দৈর্ঘ্য যখন আমি 10 সেন্টিমিটার বলছি, তাহলে দেখো আমি কি একক ব্যবহার করেছি, আমি এখানে লিখছি। হ্যাঁ, আমি কি বলেছি? আমি বলেছি হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে আমি কি একক ব্যবহার করেছি? আমি একক ব্যবহার করেছি হচ্ছে সেন্টিমিটার। এন্ড তখন আমি নিউমেরিক্যাল ভ্যালুটা কি পেলাম? নিউমেরিক্যাল ভ্যালুটা পেলাম হচ্ছে 10। এবার আমরা সবাই জানি যে মিটার এককটা কি? মিটার এককটা সেন্টিমিটার এককের থেকে বড়, তাই তো? তোমরা জানো যে আমাদের 1 মিটার সেটা সমান সমান কত হয়? 100 সেন্টিমিটার হয়। তার মানে মিটার এককটা কি? তার মানে আমাদের যে মিটার এককটা সেটা সেন্টিমিটার এককের থেকে বড়। তাহলে এবার যদি আমি সেন্টিমিটার একক না ব্যবহার করে আমি যদি মিটার একক ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে নিউমেরিক্যাল ভ্যালুটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে 0.1। তার কারণ কি? সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করতে হলে আমাদের 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে তোমার যখন 10 ছিল 10 সেন্টিমিটার, সেটা থেকে যখন তুমি মিটারে করছো, 0.1 মিটার হচ্ছে। তাহলে এখানে দেখো তুমি কি করলে, যখনই তুমি একটা বড় একক ব্যবহার করলে তোমার নিউমেরিক্যাল ভ্যালুটা ছোট হয়ে গেল। তাহলে এটাই এখান থেকে আমরা মাথায় রাখবো যে আমরা কি করছি,
আমরা যদি বড় একক ব্যবহার করি তাহলে সেম পরিমাপের জন্য নিউমেরিক্যাল ভ্যালুটা ছোট হবে, আর যদি ছোট একক ব্যবহার করি নিউমেরিক্যাল ভ্যালুটা বড় হবে। এবার তোমাদের মাথায় কোয়েশ্চেন আসছে, স্যার তাহলে পেনের দৈর্ঘ্যটা কেন চেঞ্জ হয়ে গেল? পেনের দৈর্ঘ্যটা কিন্তু চেঞ্জ হয়নি, দেখো পেনের যা দৈর্ঘ্য সেটা তো একই থাকবে, কিন্তু আমাদের যখন ছোট একক ব্যবহার করছি তখন তাই মানটা বড় আসছে, যখন বড় একক ব্যবহার করছি তখন মানটা ছোট আসছে। বলো বুঝলে? क्या सबको समझ आया? क्या इतना सबको समझ आता है? जल्दी से बताइए दोस्तों। তাহলে আশা করছি এতখানি সবাই বুঝতে পারবে। ওকে, তাহলে এতখানি যদি তোমরা সবাই বুঝতে পারো, নেক্সট এবার যেটা নিয়ে আমরা কথা বলবো, যে আমরা এখানে একক সম্পর্কে তো বুঝলাম, আমরা বুঝলাম যে একক কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। এবার আমরা কি নিয়ে কথা বলবো? এবার আমরা কথা বলবো হচ্ছে বিভিন্ন একক পদ্ধতি নিয়ে। স্যার এককের পদ্ধতি মানে কি? দেখো এককের পদ্ধতি মানে হচ্ছে যে আমাদের যে এককগুলো রয়েছে, দেখো শুরুতে যখন বিভিন্ন দেশে বিভিন্ন এই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছিল, ঠিক আছে, বিভিন্ন দেশে যখন এই জিনিসগুলো নিয়ে কাজ হচ্ছিল তখন আলাদা আলাদা জায়গায় কিছু একক পদ্ধতি তৈরি করা হয়েছে, আলাদা আলাদা জায়গায় কিছু আলাদা আলাদা একক দেওয়া হয়েছে। সেই যে আলাদা আলাদা এককের সিস্টেমগুলো সেগুলোকে আমরা বিভিন্ন একক পদ্ধতি বলছি। তো এখানে স্যার কি কি একক পদ্ধতি আছে? সবার প্রথমে আমাদের যে একক পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো সেটা কি? সেটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতি। সিজিএস পদ্ধতি। ওকে, সিজিএস পদ্ধতি নামটা কোথা থেকে আসলো? দেখো আমাদের প্রাথমিক রাশি কি কি ছিল? দৈর্ঘ্য, ভর, সময়। দৈর্ঘ্য, ভর, সময়। এবার এই যে দৈর্ঘ্য, ভর, সময়, এদের এককগুলো কোন পদ্ধতিতে কি সেটার প্রথম অক্ষরগুলো দিয়ে আমাদের এই একক পদ্ধতিগুলো নাম দেওয়া হয়েছে। তাহলে সিজিএস পদ্ধতিতে আমাদের যদি এক কাজ করি, আমি যদি দৈর্ঘ্যর একক লিখি, ঠিক আছে, দৈর্ঘ্য, সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কত? সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার। আমি যদি সিজিএস পদ্ধতিতে ভর মানে মাসের ইউনিট লিখি, ভর বা মাসের ইউনিট কি? সেটা হচ্ছে গ্রাম। ওকে, আর আমি যদি সময় মানে টাইমের ইউনিট লিখি সেটা কি? সেটা হচ্ছে সেকেন্ড। এবার এখানে তোমাদের মনে অনেকের হয়তো একটা প্রশ্ন আসছে যে স্যার আমাদের রাশিগুলো যেরকম দুই রকম ছিল, প্রাথমিক রাশি, লব্ধ রাশি, এককই তাহলে দুই রকম হবে? ইয়েস, এককও আমাদের দুই রকম আছে। কি কি একক? প্রাথমিক একক আর লব্ধ একক। তাহলে প্রাথমিক একক কোনগুলো? যে সকল রাশির এককগুলো অন্য কোনো রাশির এককের উপর নির্ভর করছে না, মানে আলটিমেটলি প্রাথমিক রাশির যে এককগুলো তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি প্রাথমিক একক। আর আমাদের যে লব্ধ রাশির এককগুলো তাদেরকে আমরা কি করতে পারবো? প্রাথমিক রাশির একক থেকে বের করতে পারবো। তাহলে তাদেরকে আমরা কি বলছি? তাদেরকে আমরা বলছি লব্ধ একক। যেরকম আমরা যদি সিজিএস পদ্ধতিতে বেগের একক লিখতে চাই, ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে আমি যদি বেগের একক লিখতে চাই তাহলে কি হবে? বেগ মানে কি? বেগ মানে সরণ বাই সময়। তাহলে সরণ মানে কি? দৈর্ঘ্য, আর সময় মানে হচ্ছে সময়। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্যের একক কত? দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার বাই সেকেন্ড। তার মানে কি থাকছে? সেন্টিমিটার পার সেকেন্ড। এন্ড তোমরা সবাই কি জানো যে সিজিএস পদ্ধতিতে বেগের একক কত হয়? সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এইভাবে করে আমরা বের করতে পারি। তাহলে কোনো একটা রাশির আমরা নাম কি দিচ্ছি? ওই পদ্ধতিতে প্রাথমিক রাশিগুলোর যে এককগুলো তাদের যে আমাদের প্রথম অক্ষরটা সেটা দিয়ে আমরা সেই পদ্ধতিটার নামকরণ করেছি। বলো বুঝতে পারলে সবাই? ক্লিয়ার হলো? তাহলে আমরা এখানে সিজিএস পদ্ধতি বুঝলাম। এবার সিজিএস পদ্ধতি যদি আমরা বুঝি, নেক্সট আমরা কোন পদ্ধতি নিয়ে কথা বলবো? বুঝতে পেরেছো বর্ষা? ওকে, ক্লিয়ার। চলো, বর্ষাকে শুরুর দিকে ক্লাসে ছিল না? নেক্সট আমরা কোন পদ্ধতি নিয়ে কথা বলছি? নেক্সট আমরা কথা বলছি এফপিএস পদ্ধতি। ওকে, নেক্সট আমরা কোন পদ্ধতি নিয়ে কথা বলছি? নেক্সট আমরা কথা বলছি হচ্ছে এফপিএস পদ্ধতি। এবার এই যে এফপিএস পদ্ধতি, এই এফপিএস পদ্ধতিটা তাহলে কি হবে? দেখো এফপিএস যে পদ্ধতিটা আছে সেই এফপিএস পদ্ধতির মধ্যে আমাদের যে দৈর্ঘ্য, ঠিক আছে, আমাদের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের এককটা কি? দৈর্ঘ্যের এককটা হচ্ছে আমাদের ফুট। ওকে, দৈর্ঘ্যের এককটা কি? দৈর্ঘ্যের এককটা হচ্ছে ফুট। ওকে, দৈর্ঘ্যের এককটা হচ্ছে ফুট। ওকে, এখানে আই গেস FEET হয়, আমি স্পেলিংটা একবার তোমরা দেখে নিও তো, আপাতত আমি বাংলায় লিখে দিচ্ছি। ওকে, দৈর্ঘ্যের এককটা কি? দৈর্ঘ্যের এককটা হচ্ছে ফুট। নেক্সট আমাদের কি আছে? নেক্সট আছে ভর। ভরের একক কি? ভরের একক যদি আমরা বলি, ভরের একক কি? ভরের একক হচ্ছে পাউন্ড।
পাউন্ডকে তোমরা দেখবে অনেক জায়গায় লেখা থাকে এলবি, ঠিক আছে, এলবিএস লেখা থাকে। তো সেই যে এলবিএস বা এলবি, ঠিক আছে, সেটা আমাদের কি বোঝাচ্ছে? সেটা আমাদের বোঝাচ্ছে হচ্ছে পাউন্ড। ওকে, সেটা আমাদের কি বোঝাচ্ছে? সেটা আমাদের বোঝাচ্ছে হচ্ছে পাউন্ড। ওকে, সেটা কিসের একক? সেটা হচ্ছে আমাদের ভরের একক। ওকে, এন্ড তোমরা দেখবে যে বিভিন্ন ইংলিশ মুভি বা ইংলিশ সিনেমা দেখলে সেখানে অনেক সময় যখন ভরের কথা বলে, মানে আমাদের যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, সেখানে আমরা সাধারণত ভরের একক হিসেবে কি ব্যবহার করি? কেজি। যে আমরা দোকানে গিয়ে বলি এত কেজি এটা দাও, কিন্তু আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু ওরা সাধারণত পাউন্ড ইউজ করে, তাই না? ওকে, নেক্সট আমরা যদি সময় বলি, সময়ের একক এখানেও কি? সময়ের একক এখানেও সেকেন্ড। ওকে, সময়ের একক এটাতেও কি? সময়ের একক এখানেও সেকেন্ড। তাহলে আমরা যদি প্রাথমিক এককগুলো পেয়ে যাই, তোমরা লব্ধ একক বের করতেই পারবে। এবার নেক্সট আমরা কোন পদ্ধতি নিয়ে কথা বলবো? নেক্সট আমরা কথা বলবো হচ্ছে আমাদের এমকেএস পদ্ধতি। বাই দ্য ওয়ে, আমি যে এই জিনিসগুলো লিখছি, এই সমস্ত পিডিএফ গুলো তোমরা অ্যাপে ক্লাসের ঠিক পাশেই পেয়ে যাবে। তোমরা যারা যারা ক্লাস 10-এ আমাদের ব্যাচে পড়তে, তারা তো অলরেডি জানোই যে কোথা থেকে পিডিএফ পেতে হয়। যারা নতুন জয়েন করেছো, তোমরা ক্লাসের ঠিক পাশেই পিডিএফ গুলো পেয়ে যাবে। ওকে, সরি, চল, আচ্ছা আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ, চল। তাহলে এমকেএস পদ্ধতি, সেই এমকেএস পদ্ধতিতে কি হয়? এমকেএস পদ্ধতিতে আমাদের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক হচ্ছে আমাদের মিটার। ওকে, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। আমাদের যে ভর, ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি। আর আমাদের যে এক্ষেত্রে সময়, সেই সময়ের একক কি? সময়ের একক হচ্ছে সেকেন্ড। ওকে, সেই সময়ের একক হচ্ছে সেকেন্ড। ওকে স্যার, 1 কেজি ইকুয়াল টু কত পাউন্ড? শুভজিৎ, আমরা এগুলো সব শিখে নেবো, ঠিক আছে? ওকে, আমরা এগুলো সব শিখে নেবো, ঠিক আছে? কনভার্সন ফ্যাক্টর বগেরা সব শিখবো আমরা, ডোন্ট ওয়ারি। ওকে, আস্তে আস্তে টাইম যেতে দাও, আমার যখন যেখানে যেটা বলার আমি সব বলে দেবো। ওকে, তাহলে এখানে আমরা কি কি শিখলাম? এখানে আমরা এমকেএস পদ্ধতিতে আমাদের কি কি টার্ম রয়েছে সেই টার্মগুলো সম্পর্কে শিখবো। ওকে, তাহলে এখানে আমরা যদি এটা শিখি না, দীপান্বিতা, না জেনে কেউ ভুল না। 1 কেজি মানে 1000 পাউন্ড? একদমই না। 1 কেজি মানে আমাদের 1000 কি হয়? 1000 গ্রাম হয়। পাউন্ডে সেটা 2.2 পাউন্ডের কাছাকাছি আসে। তো সেগুলো আমি সব বলবো, অপেক্ষা করো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখানে এমকেএস পদ্ধতি সম্পর্কেও শিখলাম। এবার এই যে এই এমকেএস পদ্ধতি সম্পর্কে আমরা শিখলাম, এখানে আমাদের মাথায় এবার কোয়েশ্চেন আসছে, তাহলে একটা প্রবলেম কি তোমরা বুঝতে পারছো? একটা এখানে সমস্যা তৈরি হচ্ছে, বুঝতে পারছো? এই যে এমকেএস পদ্ধতি, দেখো তোমরা দোকানে গিয়ে কি বলো যে আমাকে 5 কেজি চাল দিন, কিন্তু আমরা যখন দেখি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, ওরা সাধারণত পাউন্ড একক ব্যবহার করে, ঠিক না? মানে এফপিএস পদ্ধতি ব্যবহার করে, আবার কিছু কিছু জায়গায় হয়তো সিজিএস পদ্ধতিও ব্যবহার করে। তাহলে এখানে কি তোমরা একটা প্রবলেম বা একটা সমস্যা বুঝতে পারছো? স্যার কি সমস্যা? এখানে সমস্যাটা বা প্রবলেমটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, ভাবো কথার কথা যে আমাদের এখানে ক্লাসে যারা যারা আছে, ঠিক আছে, ওকে, ধরো নাও যে দীপান্বিতার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে। ওকে, অ্যান্ড দীপান্বিতা কোনো একটা সায়েন্স এক্সপেরিমেন্টে কাজ করছে। এবার সেই একই সায়েন্স প্রজেক্টের মধ্যে শুভজিৎও কাজ করছে, কিন্তু শুভজিতের বাড়ি আসলে আমেরিকাতে। ওকে, অ্যান্ড সেই ক্ষেত্রে শুভজিৎ ওই একই মানে প্রজেক্টের ওপর কাজ করছে। আবার ধরো আমিও সেম প্রজেক্টে কাজ করছি, আমার বাড়ি ধরো কোথায়? আমার বাড়ি ধরো ইউরোপে, আমিও ধরো সেম প্রজেক্টে ইউরোপে, ধরো আমার বাড়ি লন্ডনে। ওকে, তো সেখানে ধরো আমি একটা প্রজেক্টের ওপর কাজ করছি। ওকে, আচ্ছা, বাই দ্য ওয়ে, লন্ডনের কথা যেহেতু আমি বললাম, এখানে একটা জিনিস মাথায় আসলো, আমাদের যে লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলটা, মানে আমাদের মেইন চ্যানেল, সেখানে দেখবে একটা আমরা পডকাস্ট আপলোড করেছি আজকে, যে তোমাদের অনেকের ইচ্ছা থাকবে হয়তো ভবিষ্যতে বিদেশে পড়তে যাওয়ার বা বিদেশে চাকরি করতে যাওয়ার, তো সেখানে কি পদ্ধতি থাকে না থাকে, কি কি পরীক্ষা দিতে হয়, সেই সংক্রান্ত একদম কমপ্লিট ডিটেল আমরা আপলোড করেছি। তো সেটা তোমরা দেখে নিও, ওকে, যারা দেখোনি। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, আমার বাড়ি ধরো লন্ডনে। ওকে, এন্ড আমিও তোমাদের সঙ্গে সেই সেম একই প্রজেক্টে কাজ করছি। এবার বর্ষার বাড়ি ধরো কানাডায়, বর্ষাও ধরো সেম প্রজেক্টে কাজ করছে, ঠিক আছে? দীপান্বিতা বলো তাহলে আমার বাড়ি ইন্ডিয়ায় কেন? তার কারণ আমরা সবাই ইন্ডিয়াকে ভালোবাসি, আর কালকে ইন্ডিয়া কিন্তু জিতে গেছে, তাই না? তো আজকে কিন্তু আমাদের সবার জন্য খুশির দিন, তাই তো? তো চলো, এবার তাহলে আমরা বুঝে গেলাম যে মোটামুটি আমরা 4 জন পৃথিবীর 4টা আলাদা আলাদা জায়গায় আছি, আর আমরা সবাই কি করছি? একটা প্রজেক্টের উপর কাজ করছি। এবার ভাবো যে কথার কথা, বর্ষা সিজিএস পদ্ধতি ব্যবহার করছে, আমি ধরো এই ক্ষেত্রে এফপিএস পদ্ধতি ব্যবহার করছি, শুভজিৎ দেখা যাচ্ছে এফপিএস পদ্ধতি ব্যবহার করছে, আর দীপান্বিতা দেখা গেল যে ও এমকেএস পদ্ধতি ব্যবহার করছে। তাহলে এবার আমরা একটা প্রজেক্টে কাজ করছি, ধরো 3 দিন সবাই আলাদা আলাদা ভাবে কাজ করলাম, তারপর রাত্রিবেলা আমরা একটা
মিটিং রেখেছি, যে আমরা একটা অনলাইন মিটিং রেখেছি, সেখানে আমরা ডিসকাশন করছি যে তোর প্রজেক্টটা কতখানি আগালো, ঠিক আছে স্যার আপনার প্রজেক্টটা কতখানি আগালো, আপনার কাজ কতখানি আগালো, আমি হয়তো বর্ষাকে যে বর্ষা তোমার প্রজেক্ট কতখানি আগালো। এবার যখন আমরা ডিসকাশন করছি তখন সমস্যাটা কি হবে, তখন সমস্যাটা হবে ধরো কোনো একটা কিছু মাপতে দেওয়া হয়েছিল, ঠিক আছে, কোনো একটা কিছু মাপতে দেওয়া হয়েছিল, সেটা কাকে মাপতে দেওয়া হয়েছিল, সেটা মাপতে দেওয়া হয়েছিল হচ্ছে এক্সাম্পল ভাবো যে শুভজিৎকে। এবার শুভজিৎ কি করেছে, কোনো একটা কিছু দৈর্ঘ্য মাপতে দেওয়া ছিল, শুভজিৎ সেটার দৈর্ঘ্য মেপেছে কত, শুভজিৎ সেটা দৈর্ঘ্য মেপেছে হচ্ছে 10 ফিট। ওকে, শুভজিৎ সেটা দৈর্ঘ্য 10 ফিট মেপেছে। এবার যখন 10 ফিট বলছে, এবার শুভজিৎ কে হয়তো জিজ্ঞেস করলাম যে শুভজিৎ এটার দৈর্ঘ্যটা কত এসেছিল, শুভজিৎ তাড়াতাড়ি করে বলে দিয়েছে স্যার এটার দৈর্ঘ্য তো 10 এসছে। ওকে, কারণ ও জানে আর 10 মানে কি, ফিটই তো ভাববে, তাই না? কিন্তু এবার আমি আমি যেহেতু এফপিএস এ কাজ করছিলাম, আমি না হয় ফিট ভাবলাম, কিন্তু তাহলে পরে বর্ষা কি ভাববে, বর্ষা ভাবে ও আচ্ছা 10 সেন্টিমিটার আসছে মনে হয়। এই ক্ষেত্রে দীপান্বিতা কি ভাববে, ও আচ্ছা 10 মিটার আসছে মনে হয়। তাহলে দেখো একটা সমস্যার তৈরি হবে না, তাহলে একটা সমস্যার তৈরি হবে। তাহলে এখানে বারবার কি, বারবার আমাদেরকে এককগুলো বারবার চেঞ্জ করতে হবে, এর থেকে যেখানে যাচ্ছে পাল্টাও, ওর থেকে ওখানে যাচ্ছে পাল্টাও, অনেক সমস্যা। এবার এটা তো একটা না হয় আমি সাইন্টিফিক প্রজেক্টের কথা বললাম, সেখানে ধরো সাইন্টিস্টরাই বসে আছে, তারা তো না হয় ঠিক আছে ক্যালকুলেশন বাগেরা করে নিতে পারবে। কিন্তু ভাবো যে যেখানে আমাদের নর্মাল ধরো আমাদের একটা বিজনেস হচ্ছে, একটা দেশ থেকে অন্য একটা দেশে কোনো কিছু ট্রান্সপোর্ট করা হচ্ছে, মানে ইম্পোর্ট এক্সপোর্ট চলছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যখন একটা দেশ থেকে অন্য দেশ কিছু ইম্পোর্ট করা হচ্ছে বা এক্সপোর্ট করা হচ্ছে, তখন যদি সবাই আলাদা আলাদা একক পদ্ধতি ব্যবহার করে, তাহলে এত এত জিনিস আসছে। তাহলে ধরো জাহাজ থেকে জিনিস নামলো, তারপরে একজন অঙ্ক করতে বসছে, আচ্ছা ওরা তো এফপিএস এ পাঠিয়েছে, ওরা পাঠিয়েছে পাউন্ডে, আমি এখন এটাকে ভরে আমি কেজিতে কনভার্ট করবো। ধরো শুভজিতের মতো ওর মাথায় যে 1 কেজি সমান সমান হয় হচ্ছে এত পাউন্ড, তাহলে আমাদের এখানে আছে হচ্ছে 5,000 পাউন্ড, তাহলে কত কেজি হবে, এইভাবে ধরো বারবার ক্যালকুলেট করতে বসছে। তাহলে সেটা কি কোনোদিনও রিয়ালিস্টিক হবে, সেটা কি কোনোদিনও আমাদের জন্য সুইটেবল হবে? হবে না, তাই তো? কি বলো, হবে কি? হবে না। তাহলে যদি না হয় এটা সুইটেবল, যদি সুইটেবল না হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, তাহলে আমাদেরকে এমন একটা কিছুর ব্যবস্থা করতে হবে, এমন একটা কিছু একক পদ্ধতি ব্যবহার করতে হবে যেটা সবাই অ্যাকসেপ্ট করবে, যেটা সবাই ব্যবহার করবে। এবার ভাবো, এবার যদি আমি বলি যে না আমরা কেউ বলে দিল যে এফপিএস পদ্ধতি সবাইকে ব্যবহার করতে হবে, তাহলে সবাই বলবে যে দাদাগিরি নাকি, তোমরা এফপিএস ইউজ করার জন্য আমরাও করবো, আমরা এমকেএস ইউজ করি, তোমরা এফপিএস ইউজ করো। ওকে, তাহলে এরকম সমস্যা হবে। তার থেকে আমরা যদি একটা কমন জিনিস বের করি, যেটা কিনা সবাই ইন্টারন্যাশনালি মেনে নেবে এন্ড সবাই ইন্টারন্যাশনালি সেটা ব্যবহার করবে, তাহলে সেই ক্ষেত্রে সেটা আমাদের জন্য সুবিধাজনক। কি ঠিক তো? বলো, বুঝতে পারছো কথা? তাহলে সেই জন্য আমাদের কি আসলো, তাহলে আমাদের আসলো হচ্ছে এসআই পদ্ধতি, ঠিক আছে। তার জন্য আমাদের কি আসছে, তার জন্য আমাদের আসছে হচ্ছে এসআই পদ্ধতি বা এসআই ইউনিট সিস্টেম। এবং এই যে এসআই ইউনিট সিস্টেম, এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড, যে এটাকে ইন্টারন্যাশনালি ব্যবহার করা হয়। তাহলে এই এসআই পদ্ধতি, সেই এসআই পদ্ধতিতে কি বলা হলো, এসআই পদ্ধতিতে না আমাদের যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো ছিল, কি কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ছিল, সেটা ছিল হচ্ছে দৈর্ঘ্য, ভর, সময়। কিন্তু এসআই পদ্ধতিতে আমাদের আরো 4টা এক্সট্রা রাশিকে আমাদের প্রাথমিক রাশি ধরে নেওয়া হলো। এসআই পদ্ধতিতে আরো 4টা রাশিকে প্রাথমিক রাশি ধরে নেওয়া হলো, এবং আরো 4টা রাশিকে প্রাথমিক রাশি ধরে নিয়ে আমাদের এই এসআই পদ্ধতিটাকে দেওয়া হলো। এবার এই এসআই পদ্ধতি সেটা আসলে কোথা থেকে আসছে জানো তো, সেটা আসলে আমাদের যে এই এমকেএস পদ্ধতিটা ছিল সেটাকে আরো এক্সটেন্ড করা হয়েছে। এসআই পদ্ধতিতে আমাদের এই যে দৈর্ঘ্য, ভর, সময়, সেটার একক কি থাকছে, এমকেএস পদ্ধতিতে আমাদের দৈর্ঘ্য, ভর, সময়ের যা একক ছিল সেটাই এখানেও থাকছে। ওকে, আমাদের এই পদ্ধতিতে আমাদের যে এমকেএস পদ্ধতি, এই এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর আর সময়ের যা আমাদের কি ছিল, দৈর্ঘ্য, ভর, সময়ের যা আমাদের একক ছিল এখানেও সেটাই রাখা হলো, ঠিক আছে। তাহলে এসআই পদ্ধতিতে এখানে এটাই রাখা হয়েছে। কিন্তু স্যার আপনি তো বলেন আরো 4টা নতুন রাশিকে প্রাথমিক রাশি ধরা হয়েছে, সেগুলো কারা কারা? তাহলে সেগুলো চলো আমরা এক এক করে লিখে নিই। তাহলে আমাদের আর কাকে কাকে প্রাথমিক রাশি ধরা হয়েছে, দেখো এই 3জন ছিলই, তার সাথে হচ্ছে টেম্পারেচার, মানে হচ্ছে উষ্ণতা, ঠিক আছে। টেম্পারেচারকে আমাদের প্রাথমিক রাশি ধরা হলো। আর কাকে ধরা হলো স্যার? আর ধরা হচ্ছে আমাদের কারেন্ট ইলেকট্রিসিটিকে, ঠিক আছে। কারেন্ট ইলেকট্রিসিটি বা আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা। ওকে, কারেন্ট ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ মাত্রা, তাদেরকে আমরা কি বললাম, তাদেরকেও আমরা প্রাথমিক রাশি ধরে নিলাম।
আর কাকে প্রাথমিক রাশি ধরা হলো? আর এখানে আমাদের প্রাথমিক রাশি ধরা হলো হচ্ছে আমাদের দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি। ঠিক আছে, আমাদের দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি, খুব সুন্দর নামটা তাই না? যে আমাদের দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি, এটাকেও আমরা কি করলাম, এটাকেও আমরা প্রাথমিক রাশি ধরে নিলাম। এবার এই যে আমরা এই তিনটে প্রাথমিক রাশি ধরলাম, স্যার আরেকটা থাকবে, আপনি তো চারটা আরো এক্সট্রা বলেছেন। হ্যাঁ, আরেকটা রয়েছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মানে কতখানি আমাদের পরিমাণ রয়েছে, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তাহলে এই চারটে রাশিকে, টেম্পারেচার একটা আমি মাপতে পারবো, তাহলে একটা ভৌত রাশি। কারেন্ট ইলেকট্রিসিটি আমরা মাপতে পারি, একটা ভৌত রাশি। আমাদের যে লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য, ভৌত রাশি। আর আমাদের যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মানে পরিমাণ কতখানি রয়েছে, সেটাও কি, সেটাও একটা ভৌত রাশি। তাহলে এইগুলোকে আমরা কি করলাম, প্রাথমিক রাশি হিসেবে ধরে নিলাম। তাহলে দেখো, এসআই পদ্ধতিতে আমাদের এমকেএসে এগুলো তো ছিলই, তার সঙ্গে আমরা এই নতুন এগুলোকে আমরা কি করলাম, প্রাথমিক রাশি হিসেবে ধরে নিলাম। এবং এদের উপর বেস করে আমরা কি করছি, এদের উপর বেস করে আমরা আমাদের এই সিস্টেমটাকে তৈরি করলাম। এবার স্যার কোয়েশ্চেন আসছে, এগুলোকে আমরা প্রাথমিক রাশি তো ধরলাম, কিন্তু এগুলোর একক তো বলো স্যার। ইয়েস, এগুলোর একক বলছি। তাহলে এগুলোর একক কি? আমাদের যে টেম্পারেচার, তার যে একক দেওয়া হলো, সেটা কি দেওয়া হলো, সেটা দেওয়া হলো হচ্ছে কেলভিন, এন্ড সেটাকে কে দিয়ে লেখা হয়। ঠিক আছে, সেটাকে কি দিয়ে লেখা হয়, সেটাকে লেখা হয় হচ্ছে কেলভিন। আচ্ছা, আমি আমার জন্য কি ঢেকে যাচ্ছে, আমি সরে যাচ্ছি, একবার লিখে নিই। ওকে, আমি লেখার পর সরে যাচ্ছি। কারেন্ট ইলেকট্রিসিটি মানে তড়িৎ প্রবাহ মাত্রা, এর একক কি বলা হলো, এর একক বলা হলো অ্যাম্পিয়ার। ওকে, অ্যাম্পিয়ার, এন্ড এটাকে আমরা এ দিয়ে ডিনোট করি। ওকে, আচ্ছা নেক্সট আমাদের এক্ষেত্রে নেক্সট হচ্ছে আমাদের লুমিনাস ইন্টেন্সিটি বা দীপন প্রাবল্য। দীপন প্রাবল্যের একক কি নেওয়া হলো, দীপন প্রাবল্যের একক নেওয়া হলো হচ্ছে ক্যান্ডেলা। দীপন প্রাবল্যের একক কি নেওয়া হলো, দীপন প্রাবল্যের এই যে একক নেওয়া হলো, সেটা নেওয়া হলো হচ্ছে আমাদের ক্যান্ডেলা। এটাকে আমরা সিডি দিয়ে লিখি, এটাকে আমরা কি দিয়ে লিখি, এটাকে আমরা লিখি হচ্ছে সিডি দিয়ে। আর আমাদের যে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, সেটার আমাদের একক কি নেওয়া হলো, সেটার আমাদের একক নেওয়া হলো হচ্ছে মোল। এন্ড এটাকে আমরা কি লিখি, স্মল এমওএল, স্মল এমওএল। ওকে, তাহলে আমরা এই দুটো জিনিস শিখলাম এখানে, যে আমাদের যে এসআই পদ্ধতি, সেই এসআই পদ্ধতি তাহলে কি হচ্ছে, আমাদের এমকেএস পদ্ধতির যে তিনটে ছিল, মানে এতক্ষণ যারা ফান্ডামেন্টাল ছিল তারা তো ছিলই, তাদের সঙ্গে আমরা কি করলাম, এক্সট্রা আরো চারটা রাশিকে আমরা ফান্ডামেন্টাল রাশি হিসেবে ধরে নিলাম। এন্ড তাদের এককগুলো কি কি হচ্ছে না হচ্ছে, সেটা আমি এখানে বললাম। বলো, এতখানি কি বুঝেছো? এবার এতখানি যদি বোঝো, এই এসআই পদ্ধতিতে, ঠিক আছে, ওকে, এসআই পদ্ধতিতে আমাদের আরো দুটো রাশির একককে সাপোর্টিং রাশি হিসেবে নেওয়া হলো। ঠিক আছে, আমাদের আরো দুটো রাশির একককে আমাদের কি করা হলো, আমাদের সাপ্লিমেন্টারি কি করা হচ্ছে, এক্ষেত্রে আমাদের দুটো আরো রাশির একককে আমাদের সাপ্লিমেন্টারি ইউনিট হিসেবে নিয়ে নেওয়া হলো। ঠিক আছে, আরো দুটো রাশির ইউনিটকে আমরা কি করছি, আমাদের সাপোর্টিং বা সাপ্লিমেন্টারি ইউনিট হিসেবে নিচ্ছি। তাহলে কি হিসেবে নিচ্ছি আমরা, সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি আমাদের আরো দুটো ইউনিট নেওয়া হলো। সাপ্লিমেন্টারি ইউনিট কার কার নেওয়া হলো, স্যার সাপ্লিমেন্টারি ইউনিট কার কার নেওয়া হলো, সাপ্লিমেন্টারি ইউনিট নেওয়া হলো হচ্ছে আমাদের নর্মাল যে আমাদের কোণ হয়, সেই কোণ, আর কি, আর হচ্ছে ঘন কোণ। নর্মাল কোণ তো তোমরা বোঝোই, ঘন কোণ কি সেটা আমরা পরে শিখবো। ঠিক আছে, এখন সেটার মধ্যে যাচ্ছি না। ঘনকোণ, ঠিক আছে, আমাদের হচ্ছে নর্মাল প্লেন অ্যাঙ্গেল আর হচ্ছে আমাদের সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, আমাদের নর্মাল প্লেন অ্যাঙ্গেল আর হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এদের যে এককগুলো, সেই এককগুলোকে আমাদের কি হলো, সাপ্লিমেন্টারি ইউনিট হিসেবে নেওয়া হলো। স্যার এগুলোর এককগুলো কি কি, এগুলোর একক হচ্ছে, কোণের যে একক নেওয়া হলো সেটা নেওয়া হলো হচ্ছে রেডিয়ান। দেখো, তোমরা যখন ক্লাস 10-এ লাস্টে গিয়ে ত্রিকোণমিতি পড়েছিলে, সেখানে তোমরা কোণের একক পড়েছিলে রেডিয়ান, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এসআই পদ্ধতির একক, বুঝতে পারলে? ওকে, আর আমাদের ঘন কোণের যে একক, সেটা হচ্ছে স্টেরেডিয়ান। স্টেরেডিয়ান। ওকে, তাহলে আমরা দুটো আমাদের এখানে কি পাচ্ছি, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল পাচ্ছি। সেই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল গুলো কি কি, সেই সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল গুলো হচ্ছে আমাদের রেডিয়ান অ্যান্ড স্টেরেডিয়ান। রেডিয়ান কার একক, কোণের একক হচ্ছে রেডিয়ান, আর স্টেরেডিয়ান কার একক, ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ওকে, ক্লিয়ার?
सबको समझ आता है? अगर ये सबको समझ आता है তাহলে এখানে আমরা মোটামুটি ইউনিট সম্পর্কে পড়ে ফেললাম। এবার এই ইউনিটে কোন ইউনিট থেকে কোথায় কি কনভার্ট হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা আপকামিং কোনো একটা ক্লাসে পড়বো, আজকে সেটা নিয়ে আমরা ডিসকাস করব না। তো এখানে আমরা কি করলাম, মোটামুটি ইউনিট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পড়লাম। এবার এখানে ইউনিট যে আছে সেই ইউনিট লেখার কিছু নিয়ম রয়েছে, ঠিক আছে? সেই নিয়মগুলোর মধ্যে আজকে আমরা যাবো না, আজকে আমি আরেকটা ভালো জিনিস শিখতে চাই। ওকে, আজকে আমি একটা দারুণ জিনিস শিখতে চাই। ওকে, তো সেটা আমরা কি শিখতে চাই? সেটা আজকে আমরা যে জিনিসটা শিখতে চাই সেটা হচ্ছে মাত্রা। সেটা কি? সেটা হচ্ছে মাত্রা, বা এটাকে আমরা ইংরেজিতে কি বলি? এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ডাইমেনশন। ওকে, এটাকে আমরা ইংরেজিতে কি বলি? এটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ডাইমেনশন। ওকে, মাত্রা বা ডাইমেনশন। এবার এই যে মাত্রা বা ডাইমেনশন, এই মাত্রা বা ডাইমেনশন জিনিসটা কি হয়? মাত্রা বা ডাইমেনশন জিনিসটা কি হয়? দেখো, মাত্রা বা ডাইমেনশন সেটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। কি জিনিস? তোমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে মাত্রা কি, তোমরা সবার প্রথমে কি বলবে? মাত্রা বা ডাইমেনশন সেটা হচ্ছে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস। স্যার কেন এত ইন্টারেস্টিং? তার কারণ এই জিনিসটাই খুব না একদম দারুণ জিনিস একটা। তো আমি তোমাদের শেখাবো, এখন সবাই মন দিয়ে শিখবে। ওকে, এন্ড দেখো আমি তোমাদেরকে বারবার বলছি যে আমরা ক্লাস 11 এর পড়াশোনা তো করবোই, তার সঙ্গে আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন জিনিসপত্র শিখতে শিখতে চলবো। তো যারা তোমরা কম্পিটিটিভ পরীক্ষা দেবে, ঠিক আছে, যে কোনো পরীক্ষা দাও, তুমি নিট দাও, ডাব্লিউবিজেই দাও, জেনপাস ইউজি দাও, জেই দাও, যে কোনো এক্সাম দাও, ঠিক আছে? ওকে, তো সেখানে তুমি একটা জিনিস ধরে রাখো যে এই মাত্রা বা ডাইমেনশন থেকে প্রশ্ন আসবেই আসবে, প্রত্যেক বছর আসে, বুঝতে পারলে? তো এই মাত্রা জিনিসটা এতটাই ইন্টারেস্টিং, তাহলে ভাবো সবাই জিজ্ঞেস করে, সব পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। ওকে, তো এই মাত্রা জিনিসটা কি? দেখো, মাত্রা জিনিসটা হচ্ছে যে আমাদের কোনো একটা রাশি, আমাদের কোনো একটা ভৌত রাশি প্রাথমিক রাশিগুলোর উপর কিভাবে নির্ভর করে সেটাকে যদি আমি বহিঃপ্রকাশ করতে চাই, তাহলে প্রাথমিক রাশিগুলোকে কত কত পাওয়ারে লিখতে হচ্ছে, সেটাই কি? সেটাই হচ্ছে মাত্রা। স্যার জিনিসটা কি বুঝলাম না। এই যে আমি একটা যদি এক্সাম্পল দিই, ধরো আমি কি বলছি, আমি এক্ষেত্রে যখন আমি এখানে তোমাদেরকে ত্বরণ বোঝাচ্ছিলাম, ত্বরণ তো না, ধরো বল যখন বোঝাচ্ছিলাম, তাহলে যখন আমরা বলটাকে লিখেছিলাম, দেখো এই যে যখন আমরা বলটাকে লিখেছিলাম প্রাথমিক রাশিগুলোর সাহায্যে, আমরা কি দেখলাম? বল এক তো মাসের ওপর নির্ভর করছে, লেন্থের ওপর নির্ভর করছে, আবার টাইমের স্কোয়ারের ওপর নির্ভর করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন একটা বল ভৌত রাশিকে বহিঃপ্রকাশ করার চেষ্টা করছি, সেই ক্ষেত্রে আমাদের যে বল সেটা কি? সেটা আমাদের মাস একটা প্রাথমিক রাশি, লেন্থ একটা প্রাথমিক রাশি, টাইম একটা প্রাথমিক রাশি, তাদের উপর কি কিভাবে নির্ভর করছে এন্ড তার জন্য কত কত পাওয়ার দরকার। এবার দেখো, খুব একটা জিনিস ভালো করে বোঝো, আমি যদি মাসটাকে ক্যাপিটাল এম দিয়ে বোঝাই, দৈর্ঘ্য এল সেটাকে যদি আমি ক্যাপিটাল এল দিয়ে বোঝাই, আর টাইম সেটাকে যদি আমি ক্যাপিটাল টি দিয়ে বোঝাই, এবার দেখো নিচে যখন টাইম ছিল তার স্কোয়ার ছিল। এবার তোমরা সূচকের নিয়মাবলীতে ক্লাস 9-এ শিখেছিলে যে এটাই যদি আমি ওপরে নিয়ে চলে যাই, তাহলে এর পাওয়ারটা কি হয়ে যাবে? -2 হয়ে যাবে না? তাহলে এখানে দেখো এম কি বোঝায়? এম বোঝায় হচ্ছে ভর, ভরের মাত্রা হচ্ছে এম। তার কারণ কি? ভর মাস, তাকে আমরা এম বলছি, প্রাথমিক রাশির মাত্রা এম, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, এবং সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এখানে যদি আমি দেখি একটা বলকে বহিঃপ্রকাশ করার জন্য কি হচ্ছে, দেখো আমাকে ভরের পাওয়ার 1 লিখতে হচ্ছে, দৈর্ঘ্যের পাওয়ার 1 লিখতে হচ্ছে, সময়ের পাওয়ার -2 লিখতে হচ্ছে। তাহলে এই যে, তাহলে এখান থেকে দেখে আমি কি বুঝতে পারছি যে আমাদের যে দৈর্ঘ্য, ভর, সময়, তার উপর আমাদের যে এই বল সেটা কিভাবে নির্ভর করছে। তাহলে কিভাবে নির্ভর করছে সেটা বোঝানোর জন্য আমাদের প্রাথমিক রাশিগুলোকে আমরা কত কত পাওয়ারে লিখছি, এই যে আমাদের রিপ্রেজেন্টেশনটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে মাত্রা বা ডাইমেনশন। বলো, মাত্রা বা ডাইমেনশন জিনিসটা কি হয় বুঝতে পারলে? আমি প্রচুর এক্সাম্পল দেবো এখন, ঠিক আছে, প্রচুর উদাহরণ দেবো, তোমাদের সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু জিনিসটা কি হয় সেটা কি বোঝা গেল? যে মাত্রা জিনিসটা কি স্যার, সেটা কি বুঝতে পেরেছো? আমি এখন প্রচুর এক্সাম্পল দেবো, এভরিথিং উইল বি ক্লিয়ার। ওকে, চলো, বুঝতে পেরেছো? জলদি বাতাও, জলদি। ওকে,
তাহলে এটা তোমরা বুঝতে পেরে গেছো, তাই তো? আচ্ছা, তোমরা কিন্তু ক্লাস 11 এর টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে নেবে, ঠিক আছে? তোমাদের কোর্সের মধ্যে দেখবে টেলিগ্রাম গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দেবে 1-2 দিনের মধ্যে। টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে, যাতে সেখানে তোমরা কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। আর তোমরা যারা কেমিস্ট্রি ব্যাচে আছো বা যারা ফুল ব্যাচে আছো, তাদের তো কাল সকালে বোধহয় কেমিস্ট্রি ক্লাস 8টার থেকে, তো সেটাও কিন্তু সবাই অ্যাটেন্ড করবে। ওকে, চল তাহলে এবার আমরা মাত্রা নিয়ে কথা বলছি। মাত্রা জিনিসটা কি সেটা তো আমরা বুঝলাম। এবার স্যার কয়েকটা এক্সাম্পল দিন না, তাহলে আমাদের সুবিধা হয়। তাহলে এখন আমরা কি করবো, আমরা না এক এক করে বিভিন্ন ভৌত রাশির মাত্রা বের করব। এবার এখানে শুরুতেই একটা জিনিস বলে দিই, স্যার এই মাত্রাগুলো কি আমাদেরকে মুখস্থ রাখতে হবে? একটা মাত্রাও মুখস্থ রাখবে না, ঠিক আছে? তুমি কনসেপ্টটা বুঝে যাও, তুমি বের করে নিতে পারবে। হ্যাঁ, কিছু কিছু মাত্রা কি হবে বলো তো, তোমার যখন তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে কিছু কিছু মাত্রা মুখস্থ হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তুমি নিজে জোর করে কোনো মাত্রা মুখস্থ করবে না। এমন অনেক মাত্রা আছে যেটা তুমি হয়তো আমাকে জিজ্ঞেস করলে আমিও বলতে পারবো না, তার কারণ এগুলো মুখস্থ করার জিনিস নয়। সায়েন্স ইজ নট আ থিং যেটা তুমি মুখস্থ করবে। সায়েন্স তুমি শিখবে, তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। আমি যদি কোনো একটা মাত্রা না জানি, সেটা আমি বের করতে পারবো। অ্যান্ড তোমাকেও সেই ক্যাপাবিলিটিটাই তৈরি করতে হবে যে তুমি যদি কোনো একটা মাত্রা নাও জানো, তুমি সেটা বের করতে পারবে, অ্যান্ড সেটা আমি তোমাদের তৈরি করিয়ে দেবো। ওকে, চলো তাহলে মাত্রা জিনিসটা তো আমরা বুঝে গেছি। তাহলে এখানে আমরা কিসের মাত্রা লিখছি, দেখো আমাদের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যের মাত্রা আমরা অলরেডি বলে দিয়েছি এল বলবো। ভরের মাত্রা হচ্ছে, সময়ের মাত্রা হচ্ছে টি, আর ভরের মাত্রা হচ্ছে এম। এবার আমাদের বিভিন্ন ভৌত রাশিগুলো কিভাবে নির্ভর করছে সেগুলো আমরা চলো বের করার চেষ্টা করি। আমরা ধরো বলছি বেগকে আমরা কি ভি দিয়ে বোঝাই। এবার সেই ভিটাকে আমরা রাখছি হচ্ছে থার্ড ব্র্যাকেটে। স্যার থার্ড ব্র্যাকেটে কেন? মাত্রাকে বোঝানোর জন্য আমরা থার্ড ব্র্যাকেটে লিখি। ওকে, তাহলে বেগ মানে কি হয়, সবাই আমার সাথে সাথে খাতায় করবে। হ্যাঁ, কেউ খালি দেখবে না, খাতায় আমার সাথে সাথে করবে। বেগ মানে কি হয়? বেগ মানে আমরা জানি যে আমাদের সরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়। এবার ডিসপ্লেসমেন্টের মাত্রা বাই টাইমের মাত্রা, তাহলে আমাদের যে বেগ সেটা যদি ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়, তাহলে আমাদের বেগের মাত্রাটা কত হবে? ডিসপ্লেসমেন্টের মাত্রা বাই টাইমের মাত্রা। তাহলে এই ক্ষেত্রে এটা ইকুয়াল টু দেখো আমাদের যে ডিসপ্লেসমেন্ট, সেই ডিসপ্লেসমেন্ট কত? সেই ডিসপ্লেসমেন্টের কথা যদি আমি বলি, ডিসপ্লেসমেন্টের যে আমাদের মাত্রা সেটা কি হবে? ডিসপ্লেসমেন্ট মানে কি একটা দৈর্ঘ্য, তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে দৈর্ঘ্য এল। এটা কত হয়ে যাবে? দৈর্ঘ্য এল বাই আমাদের টাইমের মাত্রা কত? টি। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? এখান থেকে আমরা পেয়ে যাবো এল টি পাওয়ার -1। এটা তাহলে কি হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে আমাদের বেগের মাত্রা। এটা তাহলে আমাদের কি এসে গেল? এটা এসে গেল হচ্ছে আমাদের বেগের মাত্রা। তাহলে বেগের মাত্রা আমরা কত পেয়ে যাচ্ছি? এল টি পাওয়ার -1। ওকে, তাহলে বেগের মাত্রা আমরা কত পেয়ে যাচ্ছি? বেগের মাত্রা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এল টি পাওয়ার -1। আশা করছি বুঝতে পারলে। এবার এটা যদি আমরা বুঝি, স্যার আরো এক্সাম্পল দেখি। ইয়েস, অফকোর্স আমরা অনেকগুলো করব। ওকে, বেগের পরে আমরা যেটা বের করছি, দেখো এক এক করে আস্তে আস্তে আমরা বড় হবো, ঠিক আছে? বেগের পরে আমরা কার মাত্রা বের করছি? বেগের পরে আমরা মাত্রা বের করছি হচ্ছে ত্বরণের। ওকে, এ মানে কি? এ মানে ত্বরণ। আচ্ছা দেখো, এখন হয়তো তোমাদের এই নোটেশন গুলো খুব একটা সবার মুখস্থ নেই, কারণ নতুন নতুন ক্লাস 11-এ উঠেছো, তাই চাইলে তোমরা এখানে যখন আমি এ লিখছি, তোমরা নিচে লিখে রাখতে পারো যে এ মানে কি? ত্বরণ। প্র্যাকটিস করতে করতে তোমাদের সমস্ত ভৌত রাশির নোটেশন এমনি মনে থেকে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে এ ত্বরণ মানে কি? ত্বরণ সম্পর্কেও তোমরা ক্লাস 9-এ পড়েছিলে। ত্বরণ কি? সেটা হচ্ছে বেগের পরিবর্তনের হার। ত্বরণ মানে কি? বেগের পরিবর্তনের হার। তাহলে বেগের পরিবর্তনের হার যদি ত্বরণ হয়, ত্বরণ তাহলে সমান সমান কত হবে? ত্বরণ সমান সমান হবে বেগ বাই সময়। তাহলে এই ক্ষেত্রে ত্বরণের মাত্রা সেটা কি হবে? বেগের মাত্রা বাই সময়ের মাত্রা। এবার বেগের মাত্রা তো আমরা এক্ষুনি বের করলাম, কত এসছে? এল টি পাওয়ার -1। এল টি পাওয়ার -1। আর সময়ের মাত্রা কত? টি। তাহলে দেখো, এটা এলটা এল থাকবে, আর এই যে এই টি এর পাওয়ার এখানে একটা 1 আছে, কিন্তু ওপরে গেলে আরো -1 হবে। -1 মিলে কত হয়ে যাবে? হয়ে যাবে হচ্ছে -2। তাহলে এখানে আমরা ত্বরণের মাত্রা কত পেয়ে গেলাম? সেটা আমরা পেয়ে গেলাম হচ্ছে এল টি পাওয়ার -2। ওকে, ত্বরণের মাত্রা আমরা তাহলে কত পেয়ে যাচ্ছি? ত্বরণের মাত্রা আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে এল টি পাওয়ার -2। বলো, বুঝেছো সবাই? সবাই বুঝে গেছে? এবার এটা যদি আমরা বুঝি, নেক্সট আমরা কিসের মাত্রা বের করব? বলের মাত্রা তো একটু আগে আমরা দেখলাম, কিন্তু চেষ্টা করি তো এবার নিজেরা তাহলে তাড়াতাড়ি পারছি কিনা। ওকে, চেষ্টা করি যে আমরা, যখন আমি তোমাদের শুরুতে বোঝালাম তখন তো আমরা বলের মাত্রা দেখলাম, কিন্তু তাও একবার দেখি যে আমরা পারছি কি পারছি না। তাহলে আমরা এবার বলের মাত্রা বের করি। চলো, বলের মাত্রা।
বল সমান সমান আমি তোমাদের কি বলেছি, তোমরা পড়বে ক্লাস 11এই পড়বে যে বল মানে হয় হচ্ছে ভর ইনটু ত্বরণ। বল মানে কি হয়, ভর ইনটু ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে বল মানে কি, বল মানে হচ্ছে মাস ইনটু ত্বরণ মানে হচ্ছে অ্যাক্সিলারেশন, তাই তো? না আমি লিখেই দিই না হয় বাংলায়। ওকে, তাহলে আমাদের অ্যাক্সিলারেশন মানে হচ্ছে ত্বরণ। তাহলে বল মানে কি, ভর ইনটু ত্বরণ। তাহলে এক্ষেত্রে কি আসবে, আমি যদি বলের মাত্রা বের করতে চাই সেটা আসবে হচ্ছে ভরের মাত্রা ইনটু ত্বরণের মাত্রা। এবার ভরের মাত্রা কত গো, ভরের মাত্রা হচ্ছে এম, আর ত্বরণের মাত্রা এখনই বের করেছি এল টি পাওয়ার -2। ওকে, তাহলে এল টি পাওয়ার -2, এটা আমরা কি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে বলের মাত্রা। স্যার সেই লাগছে আমাদের করতে, তাহলে তোমাদের যদি সেই লাগছে, সত্যি সত্যি যদি সেই লাগছে, তাহলে তোমরা আমাকে বলো যে কার্যর মাত্রা কত হবে। কার্য মানে কি, কার্য মানে হচ্ছে ওয়ার্ক। তাহলে ওয়ার্কের মাত্রা কত হবে স্যার? আমি যদি বলি ওয়ার্কের মাত্রা কত, ওয়ার্কের ডাইমেনশন কত, জলদি সে বলো, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক। আমাদের যে কার্য বা ওয়ার্ক, সেই কার্যের মাত্রা কত? কার্যের মাত্রা যদি আমরা বলতে চাই, সেই কার্যের মাত্রা কত হবে, জলদি সে বলো, কার্যের মাত্রা কত? দেখো, কার্য, কার্য মানে কি হয় বলতো, কার্য মানে হয় হচ্ছে বল ইনটু সরণ। আমাদের সেমিস্টার ওয়ানেই কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা রয়েছে, আমরা পড়বো তখন ডিটেলে, কিন্তু এখন জাস্ট জেনে রাখো কার্য মানে কি, বল ইনটু সরণ, বল আর সরণের গুণফল। এবার সেখানে দেখবে আমি অনেক কিছু বলবো, ডট গুণফল এই সেই, তো সেগুলো কি, সেগুলো সব শিখবো। ওকে, সায়েন্স ইজ ভেরি ইন্টারেস্টিং, এন্ড আমি তোমাদের কাছে আরো ইন্টারেস্টিং করে তুলবো। ওকে, অ্যান্ড যারা যারা ক্লাস করছো, তোমাদের যদি কোনো ফ্রেন্ডস মনে হয় যে আমাদের ব্যাচে ভর্তি হবে, তোমরা কিন্তু তাদেরকে একবার বলে দিও, তাহলে কি হবে যে তারা শুরুর থেকেই ক্লাসগুলো করতে পারবে। ওকে, তাহলে আমাদের ওয়ার্ক, ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে হচ্ছে আমাদের বল ইনটু সরণ, বল ইনটু সরণ। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এক কাজ করব, এখানে বলের মাত্রা লিখবো আর সরণের মাত্রা লিখবো। এই তো দীপান্বিতা উত্তর দিয়েও দিয়েছে, দেখা যাক ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। বলের মাত্রা কত, বলের মাত্রা হচ্ছে এম এল টি পাওয়ার -2, এক্ষুনি বের করেছি আমরা, তাই না, যে এম এল টি পাওয়ার -2। আর ইনটু আমাদের সরণ মানে কি, সরণ মানে হচ্ছে একটা দৈর্ঘ্য, তাহলে সরণ মানে যদি দৈর্ঘ্য হয় তাহলে এটা আসবে এল। তাহলে যদি তুমি গুণ করো তাহলে কত হয়ে যাবে, এম এম এল ইন্টু এল, তার মানে কি এল এর পাওয়ার হয়ে যাবে 2 আর টি এর পাওয়ার হচ্ছে -2। বলো বুঝতে পারলে, বুঝতে পারলে সবাই? দীপান্বিতা, তাহলে তুমি যে -2 লিখেছিলে সেটা কেন হয়েছিল, সেটা কিন্তু +2 হবে, তাই না? এই এল আর এই এল তো গুণ হচ্ছে, দুটো এল গুণ হলে কি হবে, এল এর স্কোয়ার হয়ে যাবে না। ওকে, বাকিরা বুঝলে, জলদি সে বলো। তাহলে আমরা এখানে ওয়ার্ক কত হচ্ছে, ওয়ার্কের যে মাত্রা সেটা পেয়ে গেলাম। এবার ওয়ার্কের মাত্রা যদি পেয়ে যাই, স্যার আমাকে আরেকটা জিনিসের মাত্রা বের করে বলো তো স্যার, কিসের মাত্রা? চলো এবার আমরা বের করব হচ্ছে আমরা ক্ষমতার মাত্রা। ক্ষমতা মানে ইংরেজিতে কি হয়, ক্ষমতা মানে হয় হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ারের যদি আমরা মাত্রা বের করি সেটা কত হবে? চলো চলো, ইয়েস ইয়েস, তোমারটা ঠিক আছে। চলো এবার তুমি বলো যে পাওয়ারের মাত্রা কত, পাওয়ারের মাত্রা কত হয়, জলদি সে বলে ফেলো। আমাদের যে পাওয়ার বা আমাদের যে এক্ষেত্রে ক্ষমতা, সেই ক্ষমতার এককটা কত হয়, জলদি সে সবাই বলবে, ঠিক আছে? ওকে, সবাই চেষ্টা করবে কিন্তু যে ক্ষমতার এককটা কি আছে। না সরির কোনো ব্যাপার নেই, প্রথম প্রথম শিখছো, ভুল হতেই পারে। ওকে, তো তুমি ভালো করে করো এখন। ওকে, তো তোমরা আমাকে বলো যে ক্ষমতার মাত্রাটা কত হয়, ঠিক আছে? ওকে, ক্ষমতার মাত্রা কত হয়, জলদি সে বলে ফেলো, ক্ষমতার মাত্রা কত? ক্ষমতার মাত্রা সবাই বের করার চেষ্টা করো, ক্ষমতার মাত্রা। তাহলে ক্ষমতার মাত্রা যদি আমরা বলি, ক্ষমতার মাত্রা কত হবে? দেখো, ক্ষমতার মাত্রা নিয়ে যদি আমরা বলি, ক্ষমতা মানে কি হয়, ক্ষমতা মানে হয় হচ্ছে কার্য বাই সময়। তাহলে আমাদেরকে কি জানতে হবে বলতো, আমরা যখন পড়াশোনা করব কোন ভৌত রাশিটা কি, কার উপর কি নির্ভর করছে, সেটা আমাদের শিখতে হবে। মাত্রা কিন্তু আমাদের মনে রাখার দরকার নেই কোনো, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের পাওয়ার মানে কি হয়, পাওয়ার মানে হয় হচ্ছে কার্য বাই সময়। তাহলে এই ক্ষেত্রে কার্যর মাত্রা কত, সেটা তো একটু আগে আমরা বের করলাম যে এম এল স্কোয়ার টি -2 বাই সময়, মানে নিচে আরেকটা টি চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমি যদি এক কাজ করি, আমি যদি এই ক্ষেত্রে আমাদের যে পাওয়ার, সেই পাওয়ারের মাত্রা লিখতে চাই, তাহলে সেটা ইকুয়াল টু কত চলে আসবে, সেটা আসবে এম এল স্কোয়ার। দেখো এখানে টি এর পাওয়ার 1 আছে, সেটা ওপরে গেলে -1 হবে, -2 আর -1 যোগ হয়ে কত হয়ে যাবে, -3।
তাহলে টি এর পাওয়ার -3, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে আমাদের পাওয়ারের মাত্রা বা ডাইমেনশন অফ পাওয়ার, পাওয়ারের মাত্রা বা ডাইমেনশন অফ পাওয়ার। চলো এরপর আমরা আরেকটা মাত্রা বের করি। কি সবার ভালো লাগছে তো, সবাই নিজে নিজে করতে পারছো তো? এই তো এবার তো ঠিক দিয়েছে সবাই, সবাই তো পাওয়ারের মাত্রা ঠিক দিয়েছে। এবার নেক্সট আমরা কিসের মাত্রা বের করব? নেক্সট আমরা মাত্রা বের করব হচ্ছে চাপ বা প্রেসার, প্রেসারের মাত্রা বের করব। ঠিক আছে, প্রেসার বা চাপের যে মাত্রা সেটা এবার আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। তাহলে প্রেসার বা চাপের মাত্রা কত, চলো জলদি সে বলে ফেলো। প্রেসার বা চাপের মাত্রা যদি আমরা বের করতে চাই, প্রেসার বা চাপের মাত্রা যদি আমরা বের করতে চাই, তো প্রেসার বা চাপ মানে কি হয়? চাপ মানে কি, যে একক ক্ষেত্রফলে কতখানি বল কাজ করে সেটাই হচ্ছে চাপ। তাহলে চাপ মানে কি হয়? চাপ মানে হয় হচ্ছে আমাদের, ঠিক আছে, চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, যে আমাদের ফোর্স বাই এরিয়া। তাহলে if it is force by area, then what do we need? We need the dimensions of force and dimension of area. We all know that the dimension of force, আমাদের যে বলের মাত্রা সেটা কত? সেটা হচ্ছে mlt-2, সেটা হচ্ছে mlt-2। আমরা অনেকবার করলাম যে বলের মাত্রা হচ্ছে mlt-2। অনেকে বলবে স্যার আপনার তো বলের মাত্রাটা মুখস্থ, ঠিক আছে আপনি কেন মুখস্থ করছেন তাহলে? আরে এগুলো সোজা সোজা মাত্রা না, এগুলো ইউজ করতে করতে মুখস্থ থেকে যায়, বুঝলে না? যেরকম আমি তোমাদের বললাম যে তোমরা যখন অনেক প্র্যাকটিস করবে কিছু কিছু মাত্রা এমনি মনে থাকবে। ওকে, আর নিচে কি আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি বলতো? ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। তাহলে এই ক্ষেত্রে দুটো দৈর্ঘ্য গুণ মানে আমাদের ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল এর স্কোয়ার। তাহলে এখানে এল এর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাবো? m(l-1t-2). ওকে, m(l-1t-2), এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে আমাদের চাপের মাত্রা। এটা আমাদের কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে হলো আমাদের চাপের মাত্রা। বলো বুঝতে পারলে? তাহলে এটা আমাদের কি হচ্ছে? এটা হচ্ছে হলো আমাদের চাপের মাত্রা। সবাই কি বুঝলে? তাহলে বলো যে এতখানি সবার কাছে ক্লিয়ার হলো কি হলো না? বলো 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 জলদি সে একদম, যে এতখানি সবাই বুঝলে কি বুঝলে না? ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার সবার কাছে? বুঝে গেছো? ওকে, তাহলে যদি তোমাদের কাছে এতখানি ক্লিয়ার থাকে, এবার আজকের যে এই ক্লাসটা সেটা তাহলে আমরা এখানেই শেষ করব। আজকের ক্লাসে আমরা কি করলাম? আজকে আমাদের প্রথম ক্লাস, সেখানে আমরা ভৌত রাশি সম্পর্কে শিখলাম, ভৌত রাশির বিভিন্ন ভাগ, ভৌত রাশির একক সম্পর্কে শিখলাম, এককের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে শিখলাম, এবং তার সাথে আমরা যে ডাইমেনশন বা মাত্রা সেটা কি হয়, মাত্রা কিভাবে বের করতে হয় সেই বিষয় সম্পর্কেও শিখলাম। আমাদের আপকামিং যে ক্লাস থাকবে সেখানে আমরা এই চ্যাপ্টারের আরো যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং বেশ কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব। এবার তোমাদের বাড়িতে কাজ কি থাকবে? তোমাদের বাড়িতে কাজ থাকবে আজকে আমি যতটা পড়ালাম সেই জায়গাগুলো আবার ভালো করে রিভিশন করা। তোমরা পিডিএফ নোট পেয়ে যাবে। এন্ড এই যে আমরা বিভিন্ন মাত্রাগুলো বের করেছি, তোমরা আরো কিছু মাত্রা বইয়ের থেকে তোমরা কি করবে? উদাহরণ নেবে। বইয়ের মধ্যে তোমাদের চ্যাপ্টারে আরো কিছু উদাহরণ থাকবে, তোমরা কিছু উদাহরণ নিয়ে নিজে আরো কিছু মাত্রা বের করা প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে আমরা কোয়েশ্চেন করবো এন্ড তার সঙ্গে আরো নতুন কনসেপ্ট শিখবো, এন্ড এইভাবে করে কিন্তু আমরা এগিয়ে যাব। আর তোমাদের যেটা বলেছি যে আমাদের যে বইয়ের সলিউশন গুলো সেটা আমরা চেষ্টা করবো তোমাদের জন্য আমাদের লেটস ইমপ্রুভ 11-12 চ্যানেলে আপলোড করে দিতে, যাতে করে কি হয়, যাতে করে তোমাদের এই ব্যাচের ক্লাসে আমরা আরো অন্যান্য কোয়েশ্চেন প্রচুর পরিমাণে করাতে পারি। ওকে, এন্ড যারা যারা ইউটিউবে ক্লাসটা দেখবে আজকে, কারণ আজকের ক্লাসটা যেহেতু ডেমো ক্লাস হিসেবে ইউটিউবেও যাচ্ছে প্রথম ক্লাস হিসেবে, তো সেই ক্ষেত্রে যারা ইউটিউবে দেখছো তোমাদের ক্লাসগুলো আশা করবো ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে তোমরা কিন্তু তাড়াতাড়ি করে ক্লাসে জয়েন করে নিও, তার কারণ যত শুরু থেকে পড়া স্টার্ট করবে তত কিন্তু ভালো হবে। তো ঠিক আছে, সবাইকে গুড নাইট। আশা করবো আজকের ক্লাসটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইভ ক্লাস করলে। লাইভ ক্লাসে অনেকে তো কমেন্ট করছো না, যারা যারা কমেন্ট করছো তাদের মধ্যে যাদেরকে আমি নোটিস করলাম যে দীপান্বিতা, শুভজিৎ, বর্ষা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। তোমরা এইভাবে শুরুর দিন থেকে শেষ অবধি ক্লাস করতে থাকো, দেখবে প্রত্যেকটা কনসেপ্ট আমরা অবশ্যই তোমাদের কাছে একদম সুন্দর করে তুলে ধরবো। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ঠিক আছে।